এতক্ষণে আতঙ্কে জর্জরিত থাকা নিধির দু গাল এবার রক্তিম হয়ে গেল। ও লজ্জায় আর মুখ তুলে চাইল না। অরূপ সেটা দেখলো, ওর বড্ড হাসি পেল। যে সম্পর্কটা শুধু হাত ধরার মধ্যেই সীমাবদ্ধ, সেখানে আবার বাচ্চা। অরূপ একটু হেসে উত্তমের দিকে চেয়ে বলল, চিন্তা করিস না, কেয়ার রাখবো আমি। অরূপ নিধি রেস্টুরেন্টে বসে আছে। এই রেস্টুরেন্টের আশপাশটা বড্ড নিরিবিলি। অরূপ ঠিক বলেছিল, মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করছে। অরূপ ফোনে কথা বলছিল এতক্ষণ, মাত্রই ফোনটা কেটে সাইলেন্ট করে টেবিলের ওপর উল্টো করে রাখলো। আপাতত আর কোনো কল সে রিসিভ করবে না। সময়টা এখন শুধু নিজেদের দিবে। নিধি সুপে চামচ ঘুরাতে ঘুরাতে আর চোখে অরূপের দিকে তাকাচ্ছিল বারবার। অরূপ সেটা দেখতে পেল। ও সুপ মুখে তুলে ভ্রু নাড়ালো, জিজ্ঞেস করলো, কি ব্যাপার, নাকে ভাবছেনটা কি? নিধি সুপের বাটিতে চামচ ঘুরাতে ঘুরাতে এক পর্যায়ে নিজের মনের মধ্যে চেপে রাখা কথা তুলেই ফেলল। ক্যান্সারের সাইড এফেক্ট হিসেবে কি 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 দেখা যায়? অরূপ খাচ্ছিল, নিধির কথা শুনে ওর খাবার খাওয়া থেমেই গেল। ও নিধির দিকে ভ্রু কুঁচকে তাকালো। নিধি উৎসুক চোখে তাকিয়ে আছে। অরূপ গলার স্বর এবার একটু কঠিন করে বলল, সেটা আপনার স্বামীকে ভাবতে দিন, আপনি খান এখন। স্যুপ খেয়ে বিরিয়ানি অর্ডার দিয়েছি। নিধি হতাশ চোখে অরূপকে দেখল। বলবেই না সে। হতাশ ভঙ্গিতে নিধি মুখে কুলুপ এঁটে খেতে লাগলো। অরূপের খাওয়া শেষ। ও এখন চেয়ারে হেলান দিয়ে বুকের উপর হাত ভাঁজ করে নিধির খাবার খাওয়া দেখছে। লোকটা এত কি দেখছে? নিধি ভিতরে ভিতরে অস্বস্তিতে কুঁকড়ে ওঠে। লোকটার চোখ দুটো নীলাভ ভাইয়ের মতোই হয়েছে। দুই ভাই তাদের দাদার চোখ পেয়েছে। ওদের দাদা নাকি আমেরিকান বংশোদ্ভূত ছিলেন। নীল চোখের পুরুষদের নিধি আগে একটু টিভিতে দেখত, ভালো লাগতো ও চোখের রং। কিন্তু ভাগ্যক্রমে আজ ওর রাঙ্গা চোখের পুরুষ ওর স্বামী। মনে মনে আপ্লুত হয় নিধির হৃদয়। অরূপ এখনো চেয়ে আছে। নিধি একসময় অতিষ্ঠ হয়ে বলে বসলো, এত কি দেখছেন? আমার বাচ্চা মাকে। অরূপের কৌতুক স্বর। নিধি এমন কথায় কেসে উঠল। অরূপ দ্রুত উঠে পানির গ্লাস এগিয়ে ধরল। নিধি দুই ঢোক পানি খেয়ে আহত চোখে অরূপের দিকেই তাকালো। ওর প্রশ্নের উত্তরে এমন ঠাট্টা নিধি আশা করেনি। স্বামীরা কি সব সময় এমন অদ্ভুত ঠাট্টা করতে পছন্দ করে? এসব স্বামীদের কি করা উচিত? অরূপ নিধিকে এভাবেই বসে থাকতে দেখে আবারও চেয়ারে আরাম করে হেলান দিল, বলল, তবে এখন আপনি শুধুমাত্রই আমার বউ, কিন্তু সুস্থ হয়ে গেলে আমার বাচ্চা মা হয়ে যাবেন, ফর শিওর। অরূপ এমন ঠোঁট কাটা কথা বলতে পারে, সেটা নিধি খুনাক্ষরেও টের পায়নি কোনোদিন। এই ছেলেটার বিয়ের আগে ঠিক কতটা ভদ্র সভ্য ছিল, আর এখন অসভ্যর এক কাঠি ওপরে। নিধি আশেপাশে চেয়ে দেখলো একবার, তারপর নিভু নিভু গলায় বলল, আপনার ঠোঁটে লাগাম টানুন প্লিজ। আমরা রেস্টুরেন্টে আছি, আশেপাশে মানুষ আছে। অরূপ আশপাশটা দেখলো, তারপর নিধির দিকে ঝুঁকে এসে ওর মতো করে ফিসফিস করে বলল, লোক, এখানে যারা এসেছে সবাই কাপল, সবাই এমন দুষ্টু মিষ্টি কথাই বলছে, তুমি আমি শুধু নই। নিধি এবার আরও হতাশ। এই মানুষটাকে নিয়ে কোথায় যাবে নিধি? লোকে বললে বলুক, তাও এখন লোকের কথায় তাল মিলে মান সম্মান নিয়ে টানটানি করা কথা বলা লাগবে। নিধি অস্বস্তিতে পড়ে গেছে লজ্জা করে লক্ষ্য করে। অরূপ এবার চুপটি করে ভদ্র হয়ে বসল। নিধির দিকে যে চূড়ান্ত সুপুরুষের ন্যায় বলল, বেবিদের কথা বাদ দিচ্ছি আপাতত, আপনি খান, নিশ্চিন্তে খান। সকাল সকাল আজ অনিরূপের সংসারে রীতিমতো আগুন লেগেছে। অনিরূপের বাল্যকালের ফ্রেন্ড এসেছে আজ বাসায়। দুর্ভাগ্যবশত সেই ফ্রেন্ড ডাক্তার এবং মেয়ে, নাম ত্রিজা রহমান। ওয়াহিদার মুখে এই মেয়ের সুনাম শুনে শুনে তিক্ত বিরক্ত আশা। মেয়েটা আসার পর থেকে অনিরূপের সঙ্গে ত্রিজার এতটা ঘনিষ্ঠতা সহ্য হচ্ছে না আশার। এই তো ওরা সোফায় পাশাপাশি বসে গল্পগুজব করছে। অনিরূপ মন দিয়ে শুনছে ত্রিজা বলছে, পাশেই ওয়াহিদাও দুজনের গল্পে একটু একটু তাল মেলাচ্ছে। পুরো ব্যাপারটাই আশা ফুলছে, যেমন করে ফুলছে চুলোয় সেঁকতে দেওয়া আটাটা রুটিটা। আশা বারবার বসার চেয়ারের দিকে তাকাচ্ছে। নিধি সবজি চপিং বোর্ডে কাটতে কাটতে আশাকে দেখছিল।
আশার অস্থিরতা দেখে ও এবার সবজি কাটা বাদ দিয়ে পুরোপুরি আশার দিকে তাকালো। এই আশা, তোর হয়েছেটা কি রে? ওদিক কি দেখছিস বারবার? আশা এবার চোখ ফেরালো, আর তাকাবে না ওদিকে, যা ইচ্ছেই করুক। হাসতে হাসতে জ্ঞান হারাক। কি আসে যায় আশার? কিচ্ছু না। আশা গম্ভীর মুখে রুটি সেঁকতে লাগলো। নিধি বসার ঘরে একবার তাকালো। অনিরূপ তৃষাকে দেখা যাচ্ছে। ও হয়তো বুঝতে পেরেছে ব্যাপারটা, তাই নিধি হালকা গলায় বলল, তুই শুধু শুধুই হিংসে করছিস আশা। অনিরূপ ভাই তৃষা আপুকে ফ্রেন্ড হিসেবেই দেখে, আসছে অবধি একজন পর্যন্ত দুজন গায়ে লাগাতে পারেনি। বন্ধু হিসেবে গল্প করতেই পারে, এটা নিয়ে অযথা মাথা ব্যথাস না। আশা নিধির দিকে তাকালো, এবার কিছুটা নরম হয়ে বলল, জানি আমি সে আমাকে ধোকা দিবে না, কিন্তু তবুও ওদের হাসির আওয়াজ কানে আসলে আমি ঠিক থাকতে পারছি না। এটা শুনলে ও কি আমাকে ব্যাকডেটেড ভাববে? তাহলে তুই যা, জয়েন কর ওদের সঙ্গে। দে রুটিটা, আমাকে শেখে দিচ্ছি। নিধি আশার হাত থেকে খুন্তি নিয়ে তে চাইলে আশা দিল না। কোমরা মুখে বলল, না, আমি যাব না আপা। সে ভাববে তাকে আমি প্রাইভেসি দিচ্ছি না, গল্প করুক। গাধা, উনি এসব কিচ্ছুই ভাববে না। আশা তবুও গেল না। নিধি এবার আশার বোকামো দেখে হেসে ফেলল। হেসে আশার মাথায় চাপড় দিয়ে হাত ধুতে বেসিনের দিকে চলে গেল। ত্রিজা দুপুরে খাবার খেয়ে চলে গেছে। সকাল থেকে এখন অবধি সকল কাজ মেহমানদারি শেষ করে আশা সবেই ঘরে এসেছে গোসল করতে। অনিরূপ বাথরুমে পানির আওয়াজ আসছে, গোসল নিচ্ছে বোধহয়। আশা বাথরুমে টোকা দিল। আপনার কি লেট হবে? অনিরূপ শাওয়ার অফ করে হালকা জোরে আওয়াজ দিল। না, আসছে। আশা গুমড়ো মুখে আবার বিছানায় বসলো। ওর আজকে সারাটা দিনটাই মাটি গেল। শুধু শুধু ওই মেয়েটা এসে ওর মাথা বিগড়ে দিয়েছে। রাগিয়ে জেলাসিতে মাথার ভেতরটা ধপধপ করছে। নিজেকে এক ফোঁটাও স্বস্তি দিতে পারছে না। অনিরূপ বের হয়েছে ট্রাউজার পরে, হাতে টি শার্ট। আশা অনিরূপকে একবার ভ্রু উচকে দেখলো। ওকে দেখে ওর পুরো রাগটা আবারও মাথার চাড়া দিয়ে উঠল। আশা মুখ ছামটি দিয়ে কটকট করে থ্রি পিস নিয়ে বাথরুমে চলে গেল। পিছনে অনিরূপ আহাম্মকের মতো ভ্রু কুচকে বইয়ের এই নীরব রাগটুকু দেখল। সে কি করেছে সেটাই তো বুঝতে পারছে না। বউ এত রাগলো কেন? অনিরূপ টি শার্ট পরে বিছানায় বসলো। বসে আসার জন্য অপেক্ষা করতে লাগলো। আশা বেরোলো। প্রথমবারের মতো আশাকে থ্রি পিস পরতে দেখে অনিরূপের রাগ হলো বেশ। ও শান্ত স্বরে বলল, থ্রি পিস পরলে কেন? শাড়ি পরো। কারো এত ইচ্ছা পূরণের ঠেকা নিয়ে আমি বসে নেই। আশার কাট কাট গলা। অনিরূপ ভরকে গেল। ও কাচু মাচু মুখে আশার দিকে চেয়ে রইল। আশা ফেস ক্রিম মেখে মোবাইল নিয়ে বিছানায় এক কোণে বসে গেল। অনিরূপ পাশেই থাকা সত্ত্বেও পুরো দমে ওকে ইগনোর করা হলো। অনিরূপের মুখটা এসব দিকে একেবারেই থমথমে হয়ে গেল। ও গলার স্বর অনেকটাই থমথমে করে বলল, থ্রি পিসে তোমাকে একদমই মানাচ্ছে না আশা, বেবি বেবি লাগছে। না মানলে নাই। অনিরূপ এতক্ষণে এবার বুঝলো পরিবেশ আসলেই গরম। ও আলতো করেই আশার হাতটা ধরে বলল, আশা, এত রাগ কেন? কি হয়েছে? ডিড আই ডু সামথিং ব্যাড? এত আদর করে কথা বললে আশা মুহূর্তেই গলে গেল। ও আর রাগ দেখালো না। মনের ভেতর ক্ষোভটা জমিয়ে রেখে হার মেনে ছোট্ট করে এটুকু বলল, শাড়ি পরে আসছি, ছাড়ুন। অনিরূপ হয়তো বুঝতে পারলো আশার রাগটা মূলত কি নিয়ে। ও আর ঘাটালো না। উঠে গিয়ে আলমারি খুললো। আশার দিকে সিল্কের শাড়ি বাড়িয়ে রেখে বলল, শাড়িটা রাতে এনেছিলাম, ঘুমিয়ে গেছিলে দেখিয়ে দিতে পারিনি। এটা পরে আসো এখন। আশা শাড়িটা দেখলো। হালকা আকাশি রঙের ভীষণ সুন্দর সিল্কের শাড়ি। কি মনে করে হঠাৎ অনিরূপ শাড়িটা অগোছালো আলগোছে বিছানার ওপর রেখে দরজার দিকে এগিয়ে গেল। আশা ভাবে অনিরূপ বেরিয়ে যাবে। ওর মুখটা থমথমে হয়ে আছে। অনিরূপ কি ওর রাগ এটুকুই বুঝলো না? ও কি ঠিকঠাক ভাবে রাগটা দেখাতে পারলো না? কেন অনিরূপ হালকা নরম গলায় কথা বলাতেই আশা রাগ ভুলে আইসক্রিমের ন্যায় গলে গেল। নিজের উপরই রাগ বোধ হচ্ছে এবার আশার। আশার ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে অনিরূপ দরজা লক করে আশার দিকে এগোলো। আশা থমকে যাওয়া দৃষ্টিতে দরজার লকের দিকে যায়। এই দিন দুপুরে লোকটার কি মাথায় খারাপ হলো? যে কোনো সময় কেউ ডাকতে আসতে পারে। আশা নিচু গলায় অস্ফুট স্বরে বলল, প্লিজ বিকাল এখন। অনিরূপ অভদ্র হেসে শাড়িটা আবার হাতে নিল।
আশার দিকে চেয়ে গা জ্বালানো হাসি ছুড়ে বলল, চলো তোমাকে শাড়ি আমি পরিয়ে দিই। আমি কিন্তু ভীষণ সুন্দর শাড়ি পরাতে পারি। কি শাড়ি পরাবে? আশা বিস্ময়ে সামলে আতঙ্কে লাফিয়ে দু কদম সরে গিয়ে বলল, না, আমি আপনার হাতে শাড়ি পরবো না। আর আপনি পুরুষ হয়ে শাড়ি পরাতে পারেন? কটা মেয়েকে শাড়ি পরিয়েছেন? অনিরূপ জবাব না দিয়ে হালগোছে আশার দিকে এগিয়ে আশার কাঁধে ছড়িয়ে রাখা অন্যায় হাত রাখতে গেলে আশা অনিরূপের হাত আটকে দিল। এবার হয়তো লজ্জা পেয়েছে ও। অনিরূপ এবার বিরক্ত হয়ে মিহি গলায় শোধালো, দূর সরে যাচ্ছ কেন বারবার? খালি আমার বুকে পুরনো ধান্দা। কাছে এসে এক্ষুনি। আশা লজ্জায় মরে মরে হয়ে যাচ্ছে। রাগটুকু ততক্ষণে ধোঁয়াশায় মিলিয়ে গেছে। এখন কি বাকি আছে? সেটুকুই শুধুই ভালোবাসা, আর কিচ্ছু নয়। তারপর অনিরূপ আশাকে বেশ সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। আশা লজ্জায় মরে গিয়েও বুকে জমা করে রাখলো অফুরন্ত সুখের স্মৃতি। অনিরূপ শাড়ির আঁচল আশার বাম কাঁধে তুলে দিয়ে আশাকে দূর থেকে একবার আপাতমস্তক দেখলো। আশা লজ্জায় মাথাটা নামিয়ে রেখেছে। অনিরূপ আঙ্গুল দিয়ে নাইস ইঙ্গিত দিয়ে বলল, অনিরূপের বউটা ট্রুলি বড্ড মারাত্মক। সিল্কের শাড়িতে ফিগারটাও জোস দেখাচ্ছে। আশা লজ্জায় হেসে ফেল। স্বামীর বাহুতে হালকা কিল বসিয়ে বলল, সবসময় বেশি বেশি না? অনিরূপ হাসলো। আশার কানের কাছে ফিসফিস করে বলল, তৃষা সেই মেয়ে যার জন্য অনিরূপ বউকে ফিরে পেয়েছে। তৃষা নিডস আ বিগ থ্যাংক ইউ ফ্রম ইউ। আশা অবাক হয়ে তাকালো। অনিরূপ ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে বলল, এত কষ্ট করে পাওয়া বউকে ছেড়ে অন্য মেয়ে নিয়ে কোন পাগলে ঘুরে? শি ইজ জাস্ট আ ফ্রেন্ড, নাথিং মোর, ডোন্ট ওয়ারি। আশা এবার লজ্জা পেল। ও অনিরূপকে নিয়ে এতটা নিশ্চিন্তা কি করে ফেললো। অনিরূপ তো এমন নয়, আশা জানে সেটা। তবুও এতটা গম্ভীর গভীর ভাবনা, ইস, বড্ড বোকামো করে ফেলেছে ও। আশা নিচু গলায় লজ্জিত ভঙ্গিতে বলল, সরি, বুঝতে পারিনি। আমার রাগ করাটা উচিত হয়নি। অনিরূপ হেসে আশার কোমরে দু হাতে জড়িয়ে ধরে নিচের দিকে টেনে নিয়ে বলল, ইটস ওকে ম্যাডাম, আপনার সম্পূর্ণ রাইট আছে জেলাস হওয়ার। আশা হেসে ফেলল শব্দ করে। অনিরূপের ওই হাসিতে নেশা ধরল। ঠোঁটে ঠোঁট ছোঁয়ার চেষ্টা করা মাত্রই আশা অনিরূপকে ধাক্কা দিয়ে সরিয়ে পালাতে চাইল। তবে সেগুড়ে বালি। অনিরূপ আশার আঁচলটুকু নিজের হাতে পেঁচিয়ে ধরল। আশা চমকে উঠে আঁচল চেপে থেমে গেল। অনিরূপ আঁচল ধরে টানছে। আশাও শাড়িতে পিন না থাকায় একটু একটু করে এগিয়ে যাচ্ছে স্বামীর দিকে। একটা সময় অনিরূপের বুকে আশার পিঠ ঠেকল। অনিরূপ আশার ঘাড়ির নরম অংশে মুখ ডুবা শিউরে উঠল। আশা খামচে ধরল শাড়ি। অনিরূপ আশার ঘাড়ে নাক ঘষে ফ্যাসফ্যাসে গলায় বলল, পালাচ্ছ নাকি? হুম। অনিরূপ আশার দিকে চায়। আশার চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে ভয়াবহ আবেগে। অনিরূপ তা দেখে হালকা স্বরে বলে, আজ থেকে আমার জেদি বউকে আমি পালাতে দিলাম, তার বদলে ঘরে আনলাম আমার ভালোবাসার বউখান। গুরুম গুরুম মেঘের আবর্জন। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ শব্দে। আবহাওয়ায় নেমে এসেছে ভীষণ শীতলতা। অরূপ নিধি আজ আবারও বাইরে বেরিয়েছিল। নিধিকে কেমো দিয়েছে আজ। এখন বাইক দিয়ে ওরা বাড়ি আসছিল। আচমকা বেনামি বৃষ্টির খপ্পরে পড়ে ওরা দুজনেই কাক ভেজা। নিধির সুতির শাড়িটা ভিজে লেপটে গেছে গায়ের সঙ্গে। অরূপের সাদা শার্টটাও ভিজে চিপচিপে একদম। অরূপ বাইকের স্পিড বাড়িয়ে দিয়েছে। যত দ্রুত পারে পৌঁছানো লাগবে বাসায়। নিধি শাড়ির আঁচলটা টেনে গা ঢেকে আবারও আশেপাশে তাকালো। কেউ কেউ তাকাচ্ছে নিধির দিকে। ওই চাওয়া যে কেমন সেটা নারী নিধি ভালোই বুঝে। নিধি এসব দেখে নিধির আরও খারাপ লাগছে। ও অরূপের কানের কাছে আস্তে আস্তে করে জিজ্ঞেস করলো, আমাদের আর কতক্ষণ লাগবে? অরূপ এক হাতে মুখের পানি মুছল, বলল, আর 15 মিনিট হাইয়েস্ট। নিধি আবারও আশেপাশেই তাকালো। অনেক বুড়ো লোকও শেষ অব্দি অদ্ভুত চোখে তাকাচ্ছে। নিধি এবার একেবারেই অতিষ্ঠ হয়ে গেল। বয়স হলেও কিছু পুরুষের চুকচুক স্বভাব যায় না। ও তাই অরূপের দিকে ঝুঁকে বলল, একটু তাড়াতাড়ি যান না প্লিজ, সবাই দেখছে। অরূপ বুঝলো না আশেপাশে সে গাড়ি ঘোড়ার ভীষণ শব্দ। ও একটু জোরে জিজ্ঞেস করলো, দেখছে? কি দেখছে?
নিধি এবার আরো অস্বস্তিতেই পড়ে গেল। অরূপ স্বামী, কিন্তু এখনো ওরা নিজেদের নিকট ততটা স্পষ্ট নয়। জড়তা এখনো রয়ে গেছে নিধির মধ্যে। অরূপ চাইছে সেটা কাটানোর জন্য, নিধিও তেমনই ভাবে সমান চেষ্টা করছে। নিধি এবার ঠোঁট চেপে শাড়ির আঁচলটুকু আরও কাঁধে টেনে বলল, আমি ভিজে গেছি ভীষণ, ভেজা শাড়িতে হয়তো সব বোঝা আছে। অরূপ এবার ঘাড় ঘুরিয়ে তাকালো। নিধির কাচুমাচু অবস্থা দেখে যা বোঝার বুঝলো। ছোট্ট করে শ্বাস ফেলে বলল, আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরো। বলা বাহুল্য অরূপ নিধির সম্পর্কটা আপনি থেকে ততদিনে তুমিতে নেমে এসেছে। অরূপের কথায় নিধি থামলো, অবাক হলো, বলল, কি? জড়িয়ে ধরো, ঘাড়ে মুখ লুকিয়ে চোখ বন্ধ করে বসে থাকো। আমরা পৌঁছে গেছি অলমোস্ট। নিধি কি করবে ভেবে পেল না। অরূপ আবারও তাড়া দিল। এবার লজ্জাগুলোকে গলা টিপে মেরে নিধি একসময় অরূপকে জড়িয়ে ধরলো। অরূপ কিছুটা থমকে গেল, ও একটু সামনেই ঝুঁকে গেল। ঘাড় ঘুরিয়ে একবার ঘাড়ে লুকোনো বউটাকে একবার দেখে নিল। তারপর হালকা হেসে আবারও সামনে তাকালো। লাজুক বউ তার, এটুকুতেই অস্থির। অরূপ যখন ছুবে, কোথায় পালাবে? পালানোর রাস্তা অরূপ পাথর ঢেলে বন্ধ করে দিবে সেদিন। আশেপাশে নিধি কাউকেই পাবে না। চোখের সামনে দেখনে অরূপের চোখ দুটো ছটফটে। নিধি সেদিন ওই চোখে নিজের মরণ দেখবে। ও মরণ সুখের, আনন্দের এবং তৃপ্তির। মনে মনে এসব ভেবে অরূপ ফেলল একটা দীর্ঘশ্বাস। কাউকে না পাওয়ার, কাউকে আপন না করার আফসোস বেরিয়ে এলো দীর্ঘশ্বাসে। এসব চিন্তা ভাবনা অবধি আটকে আছে এতদিন ধরে। ওরা বাড়িতে পৌঁছানো 10 মিনিটের মধ্যেই ওয়াহিদা বসার ঘরে ওদের জন্য অপেক্ষা করছিল। কলিং বেল বাজলো, উনি উঠে দরজা খুলে দিলেন। নিধি শাশুড়িকে দেখে শাড়ির আঁচল মাথায় তুলল ছটপট। ওয়াহিদা ছেলের বউকে দেখে ছেলের দিকে তাকালেন। অরূপ তখন বাইকে চাবি পকেটে ঢুকাচ্ছে। ওয়াহিদা ছেলেকে কাক ভেজা দেখে মুহূর্তেই হৈ হৈ করে উঠেন। জ্বর উঠবে রে আজকে দুটোর, দ্রুত রুমে যা, ফ্রেশ হ, আমি উপরে চা পাঠাচ্ছি। অরূপ এগিয়ে গেল, মায়ের সামনে দাঁড়িয়ে আহ্লাদ দেখিয়ে মায়ের আঁচল শাড়ির দিয়ে মাথাটা মুছে ফেলল। ওয়াহিদা এতেই যেন গড়ে গেলেন। ছেলে দুটো মস্ত ফাজিল ওয়াহিদা জানেন, কিন্তু সন্তান তো বুকের নারী ছেঁড়ার ধন। ওয়াহিদা মিষ্টি হেসে আঁচল টেনে অরূপের চুল মুছে দিলেন। বলতে লাগলেন, এখনো বড় হলি না, কদিন পর বাচ্চার বাবা হবি। অরূপ মায়ের আঁচল দিয়ে মাথা মুছতে মুছতে মৃদু হেসে নিধির দিকে চাইল। নিধি কোন ঠাসা হয়ে দাঁড়িয়ে দেখছিল মা ছেলের আহ্লাদ। অরূপের অমন দুষ্টু চাহনি দেখে ও চমকে উঠে সঙ্গে সঙ্গে মুখ লুকিয়ে ফেলল। ওয়াহিদা ছেলের চুল মোছা শেষে হেসে বললেন, এবার যা, ফ্রেশ হ, ঠান্ডা লেগে যাবে তো বাবা। ওয়াহিদা কাতর গলা। অরূপ হাসল, মাকে হালকা করে জড়িয়ে ধরে আবার ছেড়ে দিয়ে বলল, অভ্যাস আছে, মা কিছু হবে না। ওয়াহিদা তবুও তারা দেখালেন। অরূপ নিধিকে নিয়ে উপরে এলো। বাইরে মেঘের ভীষণ গর্জন দিচ্ছে। নিধি দ্রুত শাড়ি তোয়ালে নিয়ে বাথরুমে দৌড় দিল। অরূপ তাই গেস্ট রুমের বাথরুমে গেল গোসল করতে। তারপর তারপর অরূপ যখন রুমে আসলো, নিধি তখন চুল তোয়ালে দিয়ে ছাড়ছে। হাত পা শীতে অত্যাধিক ফ্যাকাশে হয়ে আছে, কিছুটা কুচকেও গেছে। নিধি শীতে কাঁপতে কাঁপতে চুলের পানি ছড়াচ্ছে। অরূপ দরজার সামনে দাঁড়িয়ে অদ্ভুত চোখেই নিধিকে দেখেই যাচ্ছে। ওর হাতে তোয়ালে। চুল ছাড়ার সময় শাড়ি সরে হঠাৎ নিধির উন্মুক্ত পেট দেখা গেল। অরূপ থমকে গেল। করছেটা কি নিধি? অরূপের দম বন্ধ হয়ে রাখছে। মেরে ফেলবে এ মেয়ে আজকে অরূপকে। অরূপ শুকনো গলা ভিজিয়ে নিল লহমায়। হালকা কেশে নিধিকে সতর্ক করার চেষ্টা করে রুমে ঢুকে সিট কিনে দিল। নিধি অরূপকে দেখে মৃদু হাসি দিয়ে আবারও চুল ছাড়ায় ব্যস্ত হয়ে গেল। অরূপ তোয়ালে বারান্দায় মেলে বিছানায় গিয়ে বসলো। বিছানায় বসে ফোনে চোখ রাখার বাহানায় চুরি করে বারবার নিজের বিবাহিত স্ত্রীকে দেখছে স্ত্রীর সুগঠিত আকর্ষণীয় কায়া, নারী দেহের আবেদনময়ী ভাঁজ। অরূপ হঠাৎ করেই উপলব্ধি করলো নিধি ভীষণ ভীষণ সুন্দর, যাকে বলে অরূপের মাথা ধরিয়ে দেওয়ার মতো সুন্দর। চোখের সামনে নিজের সুন্দরী বউকে দেখে বুকটা লাফাচ্ছে অরূপের। যা ওর মন চাইছে তা হবে না ভেবে ও মাথা ঝাড়া দিয়ে বাজে চিন্তা দূর করার চেষ্টা করলো।
কিন্তু ও আর তাকাবে না ভাবলেও বারবার বারবার তাকাচ্ছে। অভদ্র চূড়ান্ত অসভ্যের মতো করে বারবার চোখ দিয়েই গিলে খাচ্ছে বউটিকে। এক সময় ভীষণ গর্জন হলো, তারপর আচমকা সমস্ত বাড়ির আলো বন্ধ হয়ে গেল। অন্ধকারে নিধি আটকে উঠল যেমন। ও অন্ধকারে ড্রেসিং টেবিল এক হাতে ধরে হাসির পাশেই তাকালো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। নিধি ভয়ে ভয়ে বলল, অরূপ, আপনি রুমে আছেন? অরূপ? অরূপ শোনে। ও সেভাবেই বসে আছে, নড়ল না জায়গা থেকে। বসে থেকে কান দিয়ে অনুভব করলো নিধির ছটফটানি। নিধি জবাব না পেয়ে হাত বাড়িয়ে ধীরে ধীরে পা এগোতে এগোতে খুঁজতে খুঁজতে বিছানা অবধি এলো। হঠাৎ হাতে স্পর্শ পেল একটা রুক্ষ মুখের। খোঁচা খোঁচা দাড়ি, অরূপ শ্বাস আটকে বসে আছে। নিধি অরূপের মুখ স্পর্শ করা মাত্রই লজ্জায় সঙ্গে সঙ্গে সরে গেল। কাপা গলায় বলল, আপনি এখানে? অরূপ উঠে দাঁড়ালো। অন্ধকারের মধ্যেই নিধি অনুভব করলো তার গালে ছোট্ট চুমুর। নিধি চমকে উঠল, চোখ বড় বড় করে ফেললো। অরূপ চুমু খেয়ে ধরা গলায় বলল, না, আমি এখানে। নিধি কথা বলতে পারলো না। ওর গলার কথাও ফুরিয়ে গেল। বিস্মিতভাবে গালে হাত দিয়ে থম মেরেই বসে রইল। কি যেন হলো অরূপের। আজ রাতেই ওর সমস্ত সংযম ভেঙে গেল। অরূপ এবার নিধির ঘাড়ে মুখ ডুবালো। ঘাড়ে ছোট ছোট চুমু খেয়ে ধরা গলায় বলল, এখানে আমি, তোমার এই নরম গাড়ের ওই শক্ত কেলাবি কলের খোঁজে। নিধি শাড়ির আঁচল খামচে পাথরের মতো দাঁড়িয়ে আছে। অরূপের অমন কারো চুমুতে বারবার ঘাটটা সংকুচিত হয়ে যাচ্ছে। অরূপ চুমু খেতে খেতেই নিধির গলায় আসলো। নিধি ততক্ষণে চোখ বুঝে ফেলেছে আবেগে। সুখের আতিশয্যে মূর্ছা যাওয়ার পথে। ও এসব অত্যাচার সইতে না পেরে অরূপের পেটের কাছের টি শার্ট দু হাতেই খামচে ধরল। অরূপ গলায় মুখ ঘষে মিহি স্বরে বলল, আমি এখানেও, তোমার গলার নিচে, আরো নিচে, আরো নিচে। নিধি চোখে জল জমে গেছে। অরূপের মারাত্মক চুমু নিধির গলার মধ্যে ঝড় বইয়ে দিচ্ছে। নিধির এত সুখ, এত যন্ত্রণা সহ্য করতে পারছে না আর। ও এবার সপট ঝাপটে ধরলই অরূপকে। অরূপও সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো তার আবেগে নুয়ে পড়া বউটাকে। নিধি অরূপের ঘাড়ে মুখ ডুবিয়ে বড় বড় শ্বাস ফেলছে। ঘাড়ের কাছে শ্বাসের উত্তাপে অরূপের বেহাল অবস্থা। ও আবারও নিধির ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। দুই হাতে নিধির পিঠ আঁকড়ে ধরল। নিধি কাঁপছে। এমন মারাত্মক স্পর্শ ওর তন মন হুরু অবধি কাঁপিয়ে তুলছে। হঠাৎ বিদ্যুৎ চলে এলো। অরূপ তখনও থামছে না। ও বড্ড বেপরোয়া আজ। নিধি ততক্ষণে সম্মিত ফিরে পেয়ে তৎক্ষণাৎ অরূপকে ছেড়ে দিয়েছে লজ্জায়। কিন্তু অরূপ ছাড়ল না। ওর মাথাতে আজ কিচ্ছু নেই, কিচ্ছু না। সম্পূর্ণ মাথা জুড়ে শুধু নিধি থেকে গেছে। নিধি বউটা হালাল ওর জন্য। এসব চিন্তা খুব বাজেভাবে উস্কে দিচ্ছে অরূপকে। অরূপ থামলো কিছু সময়ের জন্য। পাজা কোলে তুলে নিল নিধিকে। নিধির হাত থেকে তোয়ালে মাটিতে পড়ে গেল। আঁচল মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। অরূপ নিধিকে ব্যস্ত ভঙ্গিতে বিছানায় শোয়ালো। নিধির এবার বড্ড ভয় লাগছে। অরূপকে স্বাভাবিক মনে হচ্ছে না। অরূপ যেন এই দুনিয়াতেই নেই, অন্য দুনিয়াতেই হারিয়েছে। অরূপ নিধির উপর আছোয়া হতেই নিধি দু হাতে আটকে দিল অরূপকে। অরূপ ওই বাধাটুকুও মারল না, বরং দু হাত দুটো নিজের এক হাতে চেপে বালিশে ঠেসে ধরে আবারও গলায় চুমু মুখ ডুবালো। গলায় গাঢ় চুম্বন উপলব্ধিতে হার মেনে চোখ বুঝে নিল নিধি। একটা সময় নিধি যখন পুরোপুরি ডুবে গেল অরূপের মধ্যে, অরূপের তখন হুঁশ ফিরল। ও আচমকা থেমে গেল। নিধির গলা থেকে মুখ উঠিয়ে ফেলল দ্রুত। নিধি ধীরে ধীরে চোখ খুলল। অতি আবেশে টলমল করছে ও চোখ দুটো। অরূপ নিধির টলমলে ভেজা চোখের দিকে চেয়ে বড্ড খারাপ লাগা অনুভব করলো। এসব কি করতে যাচ্ছিল? অরূপ নরম গলায় বলল, আমি সরি, অনুমতি নিতে ভুলে গেছি। তুমি যদি না চাও। নিধির বড্ড রাগ হলো। এত কিছু করে এখন ন্যাকামো হচ্ছে, ফাজিল পুরুষ। ও অরূপের টি শার্টের কলার চেপে ধরলো শক্ত করে, টেনে নিল ওর নিজের উপর। অরূপের বুকে নাক ঘষল আদুরে ভঙ্গিতে। হঠাৎ ও বোঝাচ্ছে অনুমতি আছে। নিজেকে পুরোটাই দখল করে নেওয়ার অনুমতি দিচ্ছে নিধি স্বামীকে। অরূপ অবাক হলো ভীষণ। তাকালো নিজের বউয়ের বুকের মধ্যে
কুটিসুটি হয়ে লুকিয়ে থাকা আদুরে বউটার দিকে পরপর শব্দ করে হেসে উঠল। নিধি এবার লজ্জায় পড়ে গেল ভীষণ। লজ্জায় খামচে ধরল অরূপের বুকে। লাজুক গলায় কিছু একটা বলতে চাইল। আমি আমাকে মেরে অরূপ এবার নিধিকে কিছু বলতেই দিল না। আচমকা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বন্ধ করে দিল কণ্ঠের সকল শব্দ। প্রেগনেন্সি কিটে দুটো লাল দাগ দেখা যাচ্ছে। আশা এবার উত্তেজিত ভঙ্গিতে বারবার ফিট ঝাঁকাচ্ছে, চেক করছে আদৌ এটা সত্য কিনা, অথচ বারবার রেজাল্ট পজিটিভ দেখাচ্ছে। আশা সেটা দেখে হেসে ফেললো বোকার মতো। তারপর আবার চেক করলো কিটটা, লাল দাগটাই দেখাচ্ছে বারবার। আশা হঠাৎ বেসিনে চেপে ধরে খুশিতে কেঁদে ফেললো। ওর ভেতরটা ভীষণ ভরা ভরা লাগছে। মনে হচ্ছে হঠাৎ হঠাৎ করেই ও কি যেন পেয়ে গেছে। ওই কি যেন আশা অনিরূপের সন্তান, ওদের ভালোবাসার অংশ, দুজনে চোখের মণি। এ জীবনে আর কিচ্ছু বোধ হয় এই নারীর জীবনে পাওয়ার নেই। আশা অনেক কষ্টেই নিজেকে সামলে ও দু হাতে চোখ মুছল। খুশির খবরটা অনিরূপকে জানাতে হবে। জানালে কি করবে অনিরূপ? ইস, পাগলামি করবে ভীষণ। এমনিতেই যা করে, এই খবর শুনলে তো হুঁশ মন হারিয়ে ফেলবে। আশা ছোট্ট করেই শ্বাস ফেলল। নতুন কেউ অবশেষে আসছে। ও পেরেছে। অনিরূপের এতদিনের শেষ অবধি আশা পূর্ণ করতে পেরেছে। ও আনন্দে গর্বে নিজেই কেমন পাগল পাগল বোধ করে। জানে না অনিরূপের পাগলামি কোন মাত্রাটা ছাড়িয়ে যাবে। আশাকে বড্ড আগ্রহী দেখাচ্ছে এই মুহূর্তে। সে জানছে 6, নিজের চোখে দেখছে 4 অনিরূপের পাগলামিগুলো। আশা গেস্ট রুমের বাথরুম থেকে বের হয়ে নিজেদের রুমে গেল। কিটটা হাতে নিয়ে সাবধানে বিছানায় গিয়ে বসলো। অনিরূপ বাথরুমে বোধহয় ফ্রেশ হচ্ছে। পেটে আলতো করে হাত ছুঁয়ে ধৈর্যহীন ন্যায় বসে রইল ও। দু চোখে ওর উপচে পড়া আনন্দে টলমল করছে। আশা বসে আছে। হঠাৎ অনিরূপের ফোনের মেসেজ টোন বেজে উঠল। কিট টেবিলের উপর রেখে মোবাইলটা ধরলো আশা। মোবাইলের লকও জানে, অনিরূপের পারমিশন আছে মোবাইল ধরার। আশা লোক খুলে দেখলো কল এসেছে দুটো। এখন আবারও দুটো মেসেজ। কারো দরকার আছে মনে হয়। ডাক্তারদের প্রতিটা কল মেসেজই তো গুরুত্বপূর্ণ। সেটা ভেবে মোবাইলের লক খুলে মেসেজ ওপেন করলো। অমিত নামে সেভ করা নম্বর থেকে গত 2 দিনের অনেক মেসেজ পড়ে আছে ইনবক্সে। আশা মেসেজে ঢুকবে না ভেবেও ভাবলো এটা কারো প্রাইভেসি নষ্ট করবে। ফোনটা রেখে দিয়ে দেবে আশা। সেই সময় আরেকটা মেসেজ এলো। স্ক্রিনের ডিসপ্লেতে উঠে এলো মেসেজটা। আশার অবহেলায় না চাইতেও এমনিতেই চোখ গেল ডিসপ্লেতে মেসেজটা ছিল। আমি ভেবে অবাক হচ্ছি অনিরূপ, তোর বউ তোর এতদিনের অভিনয় একটুও কেন ধরতে পারলো না? তোর বউ কি এতটাই বলদ? চমকে উঠলো আশা। একবার বাথরুমের বদ্ধ দরজার দিকে চেয়ে আবারও ফোনের মেসেজটার দিকে তাকালো। এসব কি কি এসব? ভ্রু কুচকিয়ে ফেলেছে আশা। আশা বলদ? কি বুঝেনি ও? কিসের অভিনয়ের কথা বলছে এ লোক? ওর বুক লাফাচ্ছে আর মেসেজ পড়তে ইচ্ছে করছে না। তবুও অবচেতন মন হঠাৎ করেই কোথা থেকে যেন রাজ্যের কৌতূহল জাগলো। আশা নিজের ইচ্ছায় অন্যের প্রাইভেসি নষ্ট করে মেসেজ অপশন খুলে বসলো। সর্বশেষে 10টা মেসেজ এসেছে আধা ঘন্টার মধ্যেই। নম্বর সেভ না, বোঝা যাচ্ছে এই নতুন নম্বর। তবে অনিরূপের ফিরতি রিপ্লে দেখে বোঝা যাচ্ছে এই লোকটা অনিরূপের পরিচিত। আশা শ্বাস আটকে বাকি মেসেজগুলো পড়ল। লেখা, তুই যে কত বড় খেলোয়াড় তোর বউ সেটা জানবে অনিরূপ, আমি জানাবো। আমার বউ নিয়ে এত কিসের মাথা ব্যথা তোর? শি ইজ মাই সেক্টর। ওকে নিয়ে ভাববার জন্য ওর হাজব্যান্ড আছে। তোর কুৎসিত মাথায় এটাতে ঢোকাবি না, সাবধান করলাম অমিত। অনিরূপের ফিরতি কথা, অমিতের খেলোয়াড় বলা, সব কিছু আশার মাথায় 2 হাত উপর দিয়ে গেল। এই অমিতকে আশার স্বামীকে খেলোয়াড় বলছে কেন? অনিরূপ কি খেলছে? কি করেছে অনিরূপ? আশা বাকি মেসেজ পড়ল। লাস্ট মেসেজ ছিল বাংলায় লেখা, টাইম ইজ ওভার। অভিনয়ে তুই দক্ষ, এটা মানতে হবে অনিরূপ। তাই তো তোর বউ তোর ভালোবাসার অভিনয় ধরতে পারেনি, কিন্তু ও না পারলেও আমি ধরতে পেরে গিয়েছি। তুই বেটা কাউকেও ভালোবাসতে পারিস না। আল্লাহ তোকে এই সিস্টেম দেয়নি। সেদিন কি বলেছিলি আমাকে, আমার বউরে আমি জিতে নিব, হোক সেটা অভিনয় দিয়েই।
যা ভাবলাম জিতছিস তুই, বাট তোর এই জয় বেশি দিনের না। আমি তোর বউয়ের সামনে তোর মুখোশ টেনে খুলে দিব, কুত্তার বাচ্চা। তোর জন্য আমি একটা মাস হাসপাতালের বেডে মরার মতো পড়েছিলাম। আমি এত কষ্টে ছিলাম, আর তুই আরামে বউয়ের সঙ্গে সংসার করবি? নেভার এগেন, নেভার নেভার। মেসেজটা দেওয়ার পর একটা ভিডিও সেন্ড করা হয়েছে। সেখানে অনিরূপ নেশার ঘুরে কাউকে বলছে সে আশার সঙ্গে কতটা নিখুঁত অভিনয় করে, আশাকে বাপ্পায়ের বাড়ি থেকে ফিরিয়ে এনেছে। আশা কতটা বোকা এটুও বুঝলো না কিচ্ছু। অনিরূপ জিতে যাবে একদিন। আশার ভালোবাসা জয় করা ওর বাঁ হাতের কাজ। যে বউটা ভালোবাসার কাংলার, তাকে ভালোবাসা দিয়েই জয় করবে অনিরূপ। ভিডিওটা শেষ অবধি দেখে আশার দু হাত আচমকা কেঁপে উঠল। থরথর করা কাঁপুনিতে হাত থেকে মোবাইলটা পড়ে গেল। টেবিলে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে একই সঙ্গে কিটটা পড়ে গেল মেঝেতে। ফোনটা এখনো অক্ষত। ফোনের মধ্যে ঝলমল করছে আশার স্বামীর কারনামাগুলো। আশা বড় বড় করে শ্বাস টেনে কান্না আটকানোর চেষ্টা করলো। কান্না আসছে, বুকটা চলে যাচ্ছে, মারা যাচ্ছে আশা। ভেতর থেকে একদম চুরমার হয়ে গেছে। আশা হুট করেই একদম একদম নিঃস্ব হয়ে গেল। চারপাশে এই দুনিয়ায় আশার নিজের পাশে নিজের সঙ্গে কাউকেই দেখতে পেল না। যা পেল সেটুকু ধোকায় গলে গেল। আশা দু হাতে মাথা চুল খামচে ধরে বড় বড় শ্বাস টানছে শুধু। ও কান্না করবে না, করবে না। কান্না করবে কার জন্য? কেউ নেই ওর, কেউ না। যারা আছে সবাই স্বার্থপর। আশা হঠাৎ নিজের পিঠে আলতো করে হাত রাখলো। অস্ফুট স্বরে বিড়বিড় করে বসলো, তো তুমি কি আমাদের ভালোবাসার অংশ, নাকি তুমি আমাদের স্বার্থের, আমাদের ধোকার অংশ? বাবা। আশা জবাব পেল না। ও আবার মাথার চুল খামচে ধরে বসে থাকলো। কান্না দমিয়ে রাখার ফলে এখন শ্বাসকষ্ট হচ্ছে। তার উপর শরীর দুর্বল। আশার শরীর নিজের উপর এত অত্যাচার সহ্য করতে পারছে না আর। অনুরূপ বাথরুম থেকে বের হয়ে এলো একটু পর। আশাকে এই অবস্থায় দেখেই দৌড়ে এগিয়ে গেল। আশা পাগলের মতো শুধু শ্বাস নিচ্ছে, ও যেন নিজের মধ্যেই নেই। অনুরূপ আশাকে এই অবস্থায় দেখে ভয়ে ঘুরে গেল একদম। সঙ্গে সঙ্গে আশার পালস চেক করলো। পালস অনেক স্লো। অনুরূপ আশাকে দ্রুত নিজের বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে ব্যস্ত গলায় বলল, আশা, আশা, কি হচ্ছে তোমার? শ্বাসকষ্ট হচ্ছে, ইনহেলার দিব? আশা অনিরূপকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। ও হঠাৎ করেই নিজের শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে ফেলল। অনিরূপ আশাকে নিজের সঙ্গে শক্ত করে ধরে রেখেছে। আশা সেই শক্ত বাঁধন থেকে এক ফোঁটাও সরতে পারছে না। আশা হার মানল না। দু হাতে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিল অনিরূপকে। অনিরূপ ছিটকে পড়ল পেছনে। ও ফ্যাল ফ্যাল চোখে আশার দিকে তাকালো। আশা দূরে সরে ঘেন্নার দৃষ্টিতে তাকালো অনিরূপের দিকে। অনিরূপের মনে হলো এই আশাকে সে চিনে না। এই আশা অদ্ভুত। ওর চোখের চাহনি অনিরূপ চিনে না। আশা, আর ইউ ওকে? অনিরূপ কথাটা বলতে বলতে এগিয়ে এসে আশাকে ছুঁতে চায়। আশা ছিটকে সরে গিয়ে চেঁচিয়ে ওঠে, খবরদার, আপনার ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবেন না। অনিরূপ হতভম্ব হয়ে তাকায় আশার দিকে। ওর মাথায় যেন ভাঁজ পড়ল। একটু আগেও এই মেয়ে অনিরূপের এক একটা কথায় লাচে রাঙ্গা হয়েছিল। যে নারী অনিরূপের একটুখানি স্পর্শের জন্য মরিয়া, এই একই নারী এখন এমন করছে কেন? আশার এই লোকের স্পর্শ, এই লোকের সন্তান, এখন সবটাই অসহ্য লাগছে। মনে হচ্ছে অনিরূপ আশার সঙ্গে বেইমানি করেছে। আশার সঙ্গে লোকটা কি নিখুঁত অভিনয় করে গেল। ছি, ঘেন্নায় আশা কেন মরে যাচ্ছে না? আশার অমন চাহনি কিছুই বোঝালো না অনিরূপ। আশা জোরে জোরে শ্বাস টেনে কিছুটা শান্ত হলো। অনিরূপের দিকে ঘেন্নার চাহনি নিক্ষেপ করে আশা বহু কষ্টে কাটা লাইন উচ্চারণ করলো, আপনার ভালোবাসা, ভালোবেসে আমায় স্পর্শ, সবটাই সবটাই অভিনয় ছিল অনিরূপ। কোথায় কোথাও এক ফোঁটা সত্যি ছিলই না। যা ছিল, যেটুকু ছিল, সবটাই মিথ্যে। আপনি জানেন আমি এগুলো কিভাবে সহ্য করছি? অনিরূপ থমকে গেল। আশার দিকে ফ্যাল ফ্যাল চোখে কিছুক্ষণ চেয়ে হঠাৎ পাগলের মতো নিজের ফোন খুঁজতে লাগলো। ফোন পেল মেঝোতে পড়া অবস্থায়। ফোনের স্ক্রিনে ঝলমল করছে অমিতের নম্বর মেসেজ। অনিরূপ
ফোনের দিকে চেয়ে চোখ কিচে বুঝে ফেললো কি হয়ে গেল এসব। ওর সাজানো গোছানো সংসারটা। আশার চোখ দু চোখে অবিশ্বাস, ক্লান্ত চোখ জোড়া অসহায়ের মতো অনিরূপের দিকেই চেয়ে আছে। অনিরূপ ফোনের দিকে চেয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো, শিট শিট শিট। আশা আহত আক্রান্ত মন নিয়ে তাকিয়ে রইল অনিরূপের দিকে। অনিরূপ ফোনটা মেঝেতে থেকে তুলে নেওয়ার বিছানায় রাখলো। বহু ধৈর্যে নিজের মধ্যে ধারণ করে শান্ত ভঙ্গিতে আশার হাত চেপে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে বলতে লাগলো, আই ক্যান এক্সপ্লেন আশা, প্লিজ লেট মি এক্সপ্লেন। আমি সব বুঝিয়ে বলছি তোমাকে, প্লিজ শান্ত হলো লক্ষ্মীটি। আশা রেগে উঠল, ছাড়িয়ে দিয়ে অনিরূপের হাতটা নিজের বাহু থেকে সরিয়ে দিল। তিরিক্ষি মেসেজ নিয়ে বলে উঠল, আমাকে রাতারাতি বাড়ি থেকে ফিরিয়ে আনার মানে এতদিন আমি না বুঝলেও এখন ভালো বুঝতে পারছি। কি পাক্কা অভিনয় করেন আপনি, অথচ আমি কিনা একটু সেই অভিনয় বুঝতে পারলাম না। সত্যি বলছেন আপনি, খুব খুব বেশি বোকা আমি। আমার স্বামী দিনের পর দিন আমার সঙ্গে নাটক করেছে, আর আমি পাগল কিনা সেটা ভালোবাসা ভেবে বসেছিলাম। বলতে বলতেই আশা এবার কেঁদেই ফেলল। মনের বিশ্বে চোখ গড়িয়ে অশ্রু নামলো। দু হাতে অনিরূপের বুকে বারবার ধাক্কা দিয়ে দিয়ে বলতে লাগলো, আপনি আমার সাথে বেইমানি করলেন, অথচ আমার ভালোবাসার কোথাও কোনো অভিনয় ছিল না ডাক্তার। কোথাও আমি এক ফোঁটা মিথ্যা ভালোবাসিনি। আমি খাঁটি ভালোবাসা দিয়েছিলাম আপনাকে। বদলে আমি কি পেলাম বলুন, কি পেলাম? অভিনয় ছলনা। অনিরূপ আশাকে আটকাচ্ছে না। আশা রাগ জায়েজ, অনিরূপ মানে। আশা এবার হাঁপিয়ে উঠে অনিরূপের ঘাড়ে মাথা ঠেকিয়ে ফুপিয়ে উঠল। আজকাল অল্পতেই বড্ড ক্লান্ত লাগে ওর। হয়তো নতুন যে আসছে তার জন্যেই ওর অশান্তি আশার শরীরে। অনুরূপ পাথরের মতো বসে আছে নিজের জায়গায়। হাত বাড়িয়ে আশাকে একটুও ছুঁল না, ধরল না, চুলে হাত বুলালো না। শুধু কঠোর অবস্থায় বসে গেল, দেখেই গেল সবটা। একসময় খুবই ক্লান্ত ভঙ্গিতে অনুরূপ বলে উঠল, আমার ভালোবাসা কখনো মিথ্যে ছিল না আশা, তুমি আবার আমায় ভুল বুঝছো। বেইমান আপনি, আবারও আমার সাথে ছলনা করছেন। অনুরূপ আলতো করে আশার চুলে হাত রাখলো, ধরা গলায় বলল, সবটা মিথ্যে ছিল না আশা, সবটাই না। আমি শুরুতে তুমি অভিনয় করে পেতে চেয়েছিলাম, কিন্তু শেষে আমি হার মেরেছি। নিজের কাছে, তোমার কাছে, নিজের আত্মগরিমার কাছে, মেয়ে লেখুর কাছে। আমি বিশ্বাস করো আশা। আশা মাথা তুলে তাকালো। ওর চোখ দুটোও ভেজা, ফুলে আছে। ও অনুরূপের অসহায় মুখটা দেখলো। পরপর ঘেন্নায় মুখটা ঝামটি দিয়ে সরে গেল ঝট করে। অভিনয়টা এবার বন্ধ করুন। আমি তো জানি এখন সব। তাহলে এখনো কেন আমার কাছ থেকে আর কি ফায়দা তোলার বাকি আছে আপনার? ফায়দা? আমি তোমার ফায়দা তুলেছি? অনুরূপ ভীষণ আহত ভঙ্গিতেই বলে উঠল। আশা জবাব দিল না। বিছানা থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালো। দু হাতে চোখ মুছতে মুছতে আশেপাশে খুঁজে আলমারিতে থেকে ম্যাট্রিক্স বের করলো। অনুরূপ শান্ত চোখে সবটাই দেখলো। আশা ম্যাট্রিক্স হাতে নিয়েই চোখে জল মুছে বলল, আমি এই রুমে থাকবো না, অন্য রুমে যাচ্ছি। খবরদার আমার পিছু নেবেন না। আপনার সঙ্গে একবার বিছানায় ঘুমালে আমার ঘা আবার তাজা হবে। বাকি আমার যা সিদ্ধান্ত আমি সকালে জানাবো। দাঁড়াও আশা, প্লিজ দয়া করে শোনো আমার কথাটা একবার। আশা চলে যেতে নিলে অনুরূপ উঠে দাঁড়িয়ে আটকাতে চায়। অনুরূপ আশার হাত ছুতেই আশার রক্ত লাল চোখে ফিরে তাকালো। অনুরূপ আশার তাকানো দেখে হাতটা ছেড়ে দিল সাথে সাথে। আশা ম্যাট্রেস নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। অনুরূপ কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইল। ওকে বড্ড বেচারা অসহায় দেখাচ্ছে। অতপর ধীরে ধীরে ওর অসহায় মুখটা মারাত্মক রাগান্বিত মুখে পরিণত হলো। এই মুহূর্তে তার আশেপাশে সব কিছু গুড়িয়ে ফেলতে মন চাচ্ছে। অনুরূপ কিছুক্ষণ ফোঁস করে শ্বাস ফেলল। আচমকা হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে ঘুষি মেরে বসলো। সঙ্গে সঙ্গে হাতটা টকটকিয়ে লাল হয়ে গেল ওর। অমিতের উপর ভয়ঙ্কর রাগে ওর সারা গা কাঁপছে। শালা শুয়োরের বাচ্চা, বারবার বারবার বলেছে, বারবার সাবধান করেছে অনিরূপ। তারপরও ওর সংসারে শকুনটা নজর দিল, তছনছ করে দিল অনিরূপের সাজানো ভালোবাসার সাধের সংসারটা। অনিরূপ সেবার বাঁচায় রেখেছিল না, এবার কি করবে?
অনিরূপ নিজে থেকে এরে টুকরো টুকরো করে করবে। রাগে যেতে রীতিমতো অন্ধ হয়ে উঠল অনিরূপ। ঝটপট ফোনটা হাতে নিয়ে পুরনো সব মেসেজ ডিলিট করে দিল। অতঃপর সেখানে দাঁড়িয়ে কল লাগালো কাউকে। ভোরের আলো সবাই ফুটেছে। সকাল সকাল বাড়িতে ভীষণ কোলাহল শোনা যাচ্ছে। শেখ মহলে সচরাচর তেমন হইচই শোনা যায় না, কারণ ওয়াহিদা হুমায়ুন দুজনই উচ্চ শব্দ পছন্দ করে না। তবে আজকে কি হয়েছে এসব? নিধি অরূপ দুজনেই সারা রাত না ঘুমানোর কারণে বড্ড ক্লান্ত ছিল। কিন্তু বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনেই নিধি বিড়বিড় করে উঠতে অরূপের নগ্ন বুক থেকে মাথা তুলে উঠে বসলো। আপাতত গায়ে শুধুমাত্র অরূপের রাতের ব্ল্যাক টি শার্ট পরা। অরূপও শব্দ পেয়ে আড়মোড়া ভেঙে ততক্ষণে উঠে বসেছে। নিধি ঘুমু ঘুমু স্বরে দরজার দিকে চেয়ে চিন্তিত হয়ে বলল, বাইরে কি হয়েছে? সবাই এত শব্দ করছে আজ। অরূপকেও চিন্তিত হতে দেখে গেল। ও ভাবুক গলায় বলল, ভাই বোধ হয় আবারও কোনো কাণ্ড ঘটিয়েছে। নিশ্চয় ভাবি আবার কিছু করে বসেছে। আশা কি কিছু করেছে মানে? অরূপ মাথার বালিশ কোলে নিয়ে সেটাই হাত ভর দিয়ে আরাম করে বসলো। তারপর বলল, ইয়া, এই বাড়িতে আপাতত বাইকে রাগানোর একমাত্র ব্যক্তি হলেন ভাইয়ের বউ। ভাবির সঙ্গে এমন প্রায়ই হয়। অবশ্য আগে আরও বেশি হতো, এখন কমেছে অবশ্য। নিধি অবাক হয়ে শুনছে। আশা কখনো তো এগুলো বলেনি নিধিকে। হাসে নিধি। ছোট্ট আশা কি ভীষণ সংসারী হয়ে উঠছে? সংসারের জোর ঝামেলা লুকিয়ে রাখতে শিখে গেছে। নিধি একটু হেসে ওঠে। খোলা এলোমেলো চুল খোপা করে গা থেকে কম্বল ছড়িয়ে উঠে দাঁড়াতে চাইল। তবে পেছন থেকে হাত ধরে আটকে ফেলল অরূপ। নিধির হাত টেনে আবার জায়গায় বসিয়ে বলল, যাচ্ছ কোথায়? অরূপ এদিক ওদিক তাকালো। তারপর নিধির দিকে একটু ঝুঁকে গাল বাড়িয়ে দিয়ে কাচুমাচু হয়ে বলল, মাই মর্নিং কিস। নিধি চোখ পিট পিট করে অরূপকে দেখল। এক রাতের মধ্যেই অরূপ নামক ভদ্র পুরুষের এই নির্লজ্জ স্বামী স্বামী রূপ ঠিকঠাক হজম হলো না নিধির। ও পরপর দীর্ঘশ্বাস ফেলে বলল, সারা রাত প্রচুর জ্বালিয়েছেন অরূপ, এখন অন্তত থামুন। অরূপের হাসি হাসি মুখটা মুহূর্তেই ছোট হয়ে গেল। ও মুখটা সরিয়ে ফেলল। কোল থেকে বালিশ নামিয়ে কণ্ঠস্বর মারাত্মক গম্ভীর করে বলল, একটা কিস চেয়েছিলাম বলে এত কথা বলে ফেললে? থাক, লাগবে না। অরূপ কথাটা বলে উঠে দাঁড়াতে গেল। নিধি হেসে ফেলল। হেসে হেসেই বলল, ওরে বাবা, এত রাগ! অরূপ শূন্য না, চলে যাচ্ছেও। নিধি এবার অরূপের হাত ধরে ফেললো চট করে। অরূপ ফিরে তাকালো। নিধি লাজে রাঙ্গা হয়ে হাতটা নিয়ে হাতের পিঠে চুমু খেয়ে ছট করে আবার ছেড়ে দিল। লজ্জিত কণ্ঠে বলল, রাগ কমলো? অরূপ অবাক হয়ে তাকালো। নিধি লজ্জায় মুখ তুলছেই না আর। অরূপ হাসলো। ও আবারও বিছানায় বসলো। নিধিকে টেনে কপালে চুমু খেলো। কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে ফিসফিস করে বলল, ও নিধি, তুমি আমাকে পাগল বানিয়ে ফেলবি এতদিন। নিধি লজ্জায় যেন মরে যাচ্ছে। ও আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অরূপকে ধাক্কা দিয়ে দৌড়ে উঠে শাড়ি নিয়ে বাথরুমে চলে গেল। অরূপ অবাক চোখে নিধির ছোটাছুটি দেখলো। বাথরুমের দরজা বন্ধের আওয়াজ কানে যেতেই ও সম্মিত ফিরে পেল। বিছানায় থেকে চেঁচিয়ে উঠল, আরে নিধি, আমাদের তো একসঙ্গে গোসল করার কথা ছিল। নিধি বাথরুম থেকেই শাঁসিয়ে উঠল। চুপ, নির্লজ্জ পুরুষ! বসার ঘরে সারি সারি মিষ্টির প্যাকেট রাখা হয়েছে। ওয়াহিদা হাসি মুখে আশার পাশেই বসে আছেন। আশার মুখটা থমথমে বড্ড। হয়তো যে কোনো মুহূর্তে ওই সব জ্বালাতন সহ্য করতে না পেরে চেঁচিয়ে উঠবে। অনিরূপ পাশের সোফায় বসে আরাম করে বসে আপেল চিবোচ্ছে। আর আশার দিকে চেয়ে একটু পরপর অসভ্যের মতো চোখ টিপছে। আশা এসব দেখে পারছে না অনিরূপকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। অথচ ওয়াহিদার সামনেই ওনার তো আবার অনিরূপ আদরের সুপুত্র। ছেলেকে কিছুই বলা যায় না। ছেলের আগে মায়ের গায়ে ফোসকা পড়ে যায়। আশার সামনে অনেকগুলো ফলের থালা সাজিয়ে রাখা। ওয়াহিদা বিভিন্ন দোয়া দুরুদ পড়ে আশার গায়ে ফু দিচ্ছেন, যেন অনাগত বাচ্চা আর মায়ের নজর না লাগে। আশা মুখটা বন্ধ করে এসব কিছু সহ্য করছে। স্বামীর পাপে এ দুটো বৃদ্ধ মানুষের খুশিটা আশা নষ্ট করে দিতে চায় না। এসবের ফাঁকে পাশ থেকে উমায়েত কফি হাতে বললেন, আশা, ফলগুলো শেষ করো। এই সময়ে বেশি বেশি প্রোটিন ভিটামিন খাওয়া উচিত।
তোমার খাবারের লিস্টটা আজকে ডক্টরের কাছ থেকে নিয়ে নেবে, সে অনুযায়ী খাওয়া দাওয়া করবে। বাচ্চা আর বাচ্চার মা দুজনেই এই জার্নিতে সুস্থ থাকতে হবে। আশা হালকা হাসার চেষ্টা করলো শ্বশুরের দিকে চেয়ে। উমাইদ পাশে বসা অনিরূপের দিকে চেয়ে বললেন, অনি, আশাকে নিয়ে আজ একবার ডাক্তারের কাছে যেও। তোমাদের এই ব্যাপারে তোমার ফ্রেন্ড তিশাকে কনসাল্ট করা উচিত আমার মনে হয়। এখন থেকে তোমার হাসপাতালে বেশি চাপ নেওয়ার দরকার নেই। বউকে সময় দাও কয়েকদিন। অনুরূপ আশার দিকে দুষ্টু চোখে চেয়ে পরপর ভদ্র ও সভ্য মুখ বানিয়ে উমাইদকে বলল, ঠিক আছে বাবা। আশার মনে হচ্ছে অনিরূপকে ধরে একটা আছাড় মারতে। কত বড় খেলা খেললো আশার সাথে। আশা এখন চাইলেও এই বাড়ি থেকে বেরোতে পারবে না। সবার আলাদা নজর এখন সবসময়ই আশার উপর থাকবে। সবার এসব আদর যত্ন উপেক্ষা করে আশা অনিরূপকে কোনো প্রকার শাস্তিও দিতে পারবে না। যন্ত্রণায় মাথাটা ব্যথা করছে ওর। ততক্ষণে অরূপ নিধি এসে বসেছে সোফায়। অরূপ অনিরূপের সামনে থাকা থালা থেকে আপেল তুলে নিয়ে খেতে খেতে জিজ্ঞেস করলো, সকাল সকাল বাড়িতে এত চেঁচামেচি কেন হচ্ছে? নিধি আশাকে দেখছে। আশা এই যেন কেঁদেই দিবে। নিধি তো কিছুই বুঝতে পারছে না। ওয়াহিদা উত্তর দিলেন, তোমার ভাইয়া বাবা হবে, সেটার জন্যই এত হইচই। অরূপ খাচ্ছিল। এই কথা শুনে কেসে উঠল। অবাক চোখে অনিরূপের দিকে একবার চেয়ে আবারও ওয়াহিদার দিকে তাকালো। তারপর নিজের বিস্ময় সামলে হাসি হাসি মুখে বলে উঠল, কংগ্রেচুলেশন ভাই অ্যান্ড ভাবি। আশা হাসার চেষ্টা করলো। এবার মন থেকেই হাসলো ও। সত্যি বলতে এবারও পুরো ব্যাপারটা ভীষণ উপভোগ করছে। হয়তো আজ সব কিছু ঠিক থাকলে আশা নিজেই খুশিতে পুরো বাড়ি মাথায় তুলতো। তবে অনিরূপের উপর রাগটা এখনই অক্ষত থাকলেও বাকি সবার এই আহ্লাদগুলো আশার বড্ড ভালো লাগছে। নিধিও ভীষণ অবাক হলো। বোনকে এক হাতে আগলে ধরলো সঙ্গে সঙ্গে। আশার কানের কাছে আস্তে করে বলল, কিরে, কবে জানলি এসব? আমাকে আগে জানালিও না। নিধির কণ্ঠে আফসোস। আশা নিধির দিকে চেয়ে রাগ দেখানোর চেষ্টা করলো। গায়ে চিমটি কেটে বলল, চুপ হও আপা। নিধি হেসে ফেললো নিঃশব্দে। অরূপের দিকে তাকালো আর চোখে। অরূপও তাকিয়েছিল। নিধি তাকাতেই অরূপ হালকা হাসলো। নিধি বুঝতে পারছে অরূপের মনে এখন কী চলছে। ভাইকে বাবা হতে শুনে বেচারার মনটাও লোভী হয়ে যাচ্ছে। নিধি লজ্জায় চোখ ফিরিয়ে নিল। অরূপ নিধির দিকে চোখ সরিয়ে দেখল ওয়াহিদার মুখটা হাসি খুশি। অথচ পাশে বসা আশাকে দেখে মোটেও মনে হচ্ছে না আশা খুশি। অরূপ ঠোক গিলে অনিরূপের দিকে ঝুঁকে আস্তে করে বলল, ভাই ভাবিকে এত রাগি রাগি দেখাচ্ছে কেন? তোমাদের মধ্যে আবার কি ঝগড়া হয়েছে? হুম। ইয়া খোদা, কি বলো? আজগো আবার কেন? অরূপের হাহাকার গলার স্বর। অনিরূপ জবাব দিল না, চুপ করেই বসে রইল। অরূপ ভাইয়ের মন মরা মুখটা দেখে কিছু একটা আন্দাজ করে বলল, রিজন কে? বাচ্চা নিতে চাননি নাকি ভাবি? তুমি কি জোর করেই? না, দুজনের ইচ্ছেতে। তাহলে কেসটা কে? অরূপ অবাক হয়ে প্রশ্ন করল। অনিরূপ জবাব দিল না। ও তখনও আয়েশ করে সোফায় বসে আশার দিকে চেয়ে আছে। মাঝে মধ্যে সবার অলক্ষ্যে বউকে টুকটাক ইফটিজিং করছে। সেটা দেখে আবার আশা রেগে মুখ ছামটি দিচ্ছে। অরূপ পাশে বসে এসব দেখে ছোট্ট করে শ্বাস ফেলল। এই ভাই ভাবির সংসারের চুট ঝামেলা অরূপ একদমই বুঝে না। ভাবি কতটা শান্তশিষ্ট রমণী, অথচ দুদিন পর পর অনিরূপের সঙ্গে ভাবি লেগে যায়। কি নিয়ে লাগে এটা কেউ জানে না। শুধু জানে ভাবি ভাইয়ার হৃদয় এক এক ঝগড়ায় এফোর ওফোর করে ফেলে। নরম আশা ভাইয়ের সামনে এসেই পৃথিবীর সব থেকে জল্লাদ বউ হয়ে যায়। এই কেমন সমীকরণ? অরূপ ছোট্ট করে শ্বাস ফেলে আবারও ভাবল, তার বড় ভাই কোনো অংশেই কম নয়, সেটাও জানে ভালো করে। নিশ্চয়ই ভাই কোনো ভুল করে, তাই ভাবির কাছে ধরা খায়। অল ইজ অ্যাবাউট ডেস্টিনি। অনিরূপ কখনো কারোর কাছে হার মানত না। লোককে নাকের ডগায় না জানো অনিরূপ একটা জায়গায় তো ধরা খাওয়ার প্রয়োজন ছিল। একটা জায়গায় ওকে বাঘে আনার মানুষের প্রয়োজন ছিল। সেটার সাইড ইফেক্ট ভুগছে এখন। পুরোটা সকাল ইচ্ছা মতো পুষ্টিকর খাবার খাওয়ানোর পর এতক্ষণ ফুসরত পেয়েছে। উপরে এলো আশা।
অনিরূপ রুমেই ছিল। আশাকে ফেলে এসেছিল ওই হই হুল্লোড় মাঝে। কত খারাপ লোক! আশাকে আটকে রাখার জন্য ওদের বেবিকে কাজে লাগিয়েছে। অনিরূপের এই শেয়ানা বুদ্ধি দেখে রাগেই আশার মাথাটা থপথপ করছে ভীষণ। আশা সোজা নিজের রুমে ঢুকে বিছানায় অনিরূপকে একবার দেখে আবারও সিট কিনে তুলে দিল। অনিরূপ তখন বিছানায় বসে মোবাইলে নিউজ দেখছে। আশাকে রুমে ঢুকতে দেখে ও আর চোখে দেখলো। দেখেই বোঝাই যাচ্ছে বউ রেগে মেগেই ফায়ার। অনিরূপও ঘাটল না বেশি, ও নিজের মতো করেই ফোন দেখছে। আশা রুমে ঢুকে শাড়ির আঁচল মাথায় ঢেকে নামিয়ে অনিরূপের কাছে এগিয়ে গেল। যে দেখিয়ে তিরিক্ষি মেজাজ নিয়ে বলে উঠল, লজ্জা করে না আপনার? নিজের বেবিকে নিজের স্বার্থের জন্য ইউজ করছেন। অনিরূপ ধীরে সুস্থে ফোনটা রাখলো টেবিলের উপর। স্বাভাবিক ভঙ্গিতে বলল, মা বাবার সম্পর্ক ঠিক করতে বেবিকে ইউজ করা ইজ নট লাইক এনি স্বার্থ। এটাকে বলে নিজের বেবিকে একটা সুন্দর পরিবেশে বড় করার জন্য স্টেপ নেওয়া। বেবিকে নিয়ে এত কিসের মায়া আপনার? ওটা তো আপনার অভিনয়ের ফল, রাইট? মোটেও না। আমাদের বেবি আমাদের ইচ্ছেতে দুজনের ভালোবাসাতে এসেছে। এটার অন্য মানে তুমি বের করবে না একদম। আশা হাঁপিয়ে উঠল। ও কি বলবে আর? প্রতিটা কথার বিপক্ষে অনিরূপের কাছে যুক্তি তৈরি করাই আছে। ও জোরে জোরে শ্বাস ফেলতেই ফেলতেই বলল, বেবির কথা আপনাকে কে জানিয়েছে, সত্যি করে বলুন। অনিরূপ হাসল, দুষ্টু হাসি। ও ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে উঠে ড্রয়ার থেকে গতকাল রাতের কিটটা বের করে আশার সামনে ধরল। আশা অবাক হয়ে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে দেখলো কিটটা। অনিরূপ বলল, গতকাল রাতে এটা পালকের নিচে পড়েছিল। আমি পায়ে দেওয়ার জুতো খুঁজতে গিয়ে এটা পেয়েছে। অ্যান্ড রাতে জেনেছি যে আমি বাবা হতে যাচ্ছে। কিন্তু এত রাতে তোমার ঘুম নষ্ট হবে দেখে আর জাগায়নি। যতই বলো, প্রেগনেন্সি টাইমে ঘুম ইজ মোর অ্যান্ড মোর ইম্পর্ট্যান্ট। আশা দীর্ঘশ্বাস ফেলল। এসব তো হওয়ারই ছিল। আশা অসহায় চোখে কিটটার দিকে চেয়ে বলল, কি চান আপনি এখন? অনিরূপ এবার একটু নরম হলো। এগিয়ে এসে আশা দু হাত ধরে নিজের দিকে বউটাকে বড্ড আদর করে টেনে নিয়ে বলল, একটা সুন্দর সংসার যেখানে আমি, তুমি আর আমাদের বেবি মিলে সুখে শান্তিতে বসবাস করব। আর যেখানে কোনো ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে থাকবে না। আশার চোখে জল। ও ভেজা চোখ নিয়েই বলল, আমি আপনাকে ভুল বুঝিনি। আপনি নিজের মুখে যেটা বলেছেন সেটাই বিশ্বাস করেছি। অনিরূপ এইবারও ধৈর্য দেখালো। আঙ্গুল দিয়ে আশার চোখের অশ্রু মুছে দিল যত্ন করে। তারপর বড্ড নরম গলায় বলল, ভিডিওটা আমাদের বিয়ের শুরুর দিকে। আমাদের বিয়ের এখন 1 বছর পার হয়ে গেছে। এতদিনেও তোমার একবারও মনে হয়নি যে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম? আশা দমে। ওর ব্রেন বিশ্বাস করে অনিরূপ ছলনা করেছে, কিন্তু ওর হৃদয় বলে এতদিন যা ছিল সব কখনোই পুরোটা মিথ্যা হতে পারে না। অনিরূপের ভালোবাসার উপর আশার হৃদয় কেন যেন আঙ্গুল তুলতেই পারে না। এই কথা ভাবনার পরপরই আশার মস্তিষ্ক আশাকে গালি দিয়ে ওঠে। যে সম্পর্কের শুরুটা এত বড় ছলনার মধ্যে দিয়েই শুরু হয়েছে, সেই সম্পর্কের ভিত কোনো দিন কখনোই ভালোবাসা হতে পারে না। আশা পরপরই রেগে গর্জন উঠে বলল, কিন্তু আমাদের এই সম্পর্কের শুরুটা ছলনা দিয়ে হয়েছিল, এটা আপনি অস্বীকার করবেন? এটাকে মোটেও ছলনা বলে না। এটাকে বলে যদি বউয়ের ভালোবাসা না পেলে তাকে কিভাবে নিজের কাছে আটকে রাখা যায়, যেন ইন ফিউচার বউটাকে এভাবে ভালোবাসা দিয়ে জয় করা যায়। অনিরূপের গলার স্বরে কৌতুক। কথা বলতে বলতে ও আশার গালে আলতো করিয়ে চুমু খেলো। তবে স্বামীর এই কৌতুক স্বর মোটেও হজম হলো না আশার। ও জোর করে নিজের কাছ থেকে অনিরূপকে ছাড়িয়ে নিল। দু হাতে ভেজা চোখ মুছে সরাসরি বলল, আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না, আর বিশ্বাসটা আমার মন থেকে আর আসছেই না। কি করব আমি? অনিরূপ হেসে আশার কপালে চুমু খেলো। আশার রাগকে পাত্তা না দিয়ে বলল, তাহলে বরং আমি আবার তোমার মনটা জয় করি। আশা তাকালো মানুষটার দিকে। কতটা নির্লিপ্ত সে, কতটা বিশ্বাসী, যেন আশার মনটা একটা খেলনা, চাইলেই জয় করা যায়। অথচ অনুরূপ জানে না ভাঙ্গা খেলনাও দ্বিতীয়বার জোড়া দেওয়া যায় না। আশা উত্তর দিল না। অনিরূপ বলল, আমার রাগটা প্লিজ আমাদের বেবির ওপর দেখিও না। ওটা তো একটা বাচ্চা, অনেক ছোট, রাইট? ওকে আমাদের এই মনের কষ্ট বইবার ক্ষমতা রাখে। ওকে মাফ দিও। রাগ যা দেখানোর তা 9 মাস পর ইচ্ছে মতো দেখিও, বাধা নেই। কিন্তু এখন প্লিজ নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করো।
স্ট্রেস ফ্রি রাখার চেষ্টা করো, তাহলে আমাদের বেবি সুস্থ অ্যান্ড হেলদি হবে। আশা সরে দেখে অনিরূপের অনাগত বাচ্চার প্রতি দরদ। ও অনিরূপকে এড়িয়ে আলমারি থেকে গোসলের জন্যে শাড়ি বের করতে করতে বলে উঠল, আর যদি 9 মাস পর আমিই না থাকি? অনিরূপ বিস্মিত হলো, জিজ্ঞেস করলো, মানে? ধীরে ধীরে কটা মাস পেরিয়েছে। নিধি অরূপের সংসার এখন অনেকটাই পরিপূরক। নিধির ক্যান্সার প্রায় সুস্থের দিকে। ক্যান্সারে সুস্থ হয়ে গেলেই ওরা বেবির জন্য প্ল্যান করবে। অরূপ রীতিমতো মরিয়া হয়ে যাচ্ছে একটা বাচ্চার জন্যে। নিধির থেকে অনুমতি নেওয়াও তার শেষ। বাকি শুধু এখন নিধির সুস্থতা। বাকি কথা আশা অনিরূপ। বরাবরের মতোই আশার রাগ ভাঙবে না এত সহজে। রাগ কিছুটা ধিমে হয়ে এলেও ও পরীক্ষা নিচ্ছে অনিরূপের। আগুনে যেমন লোহা পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনই খাঁটি করে নিচ্ছে আশা অনিরূপকে। যেন ভবিষ্যতে এমন 2 নম্বরই কাজ করতে অনিরূপ বারবার ভাবে। রাগ ভাঙ্গার পেছনে কারণ আছে অবশ্য। অনিরূপ প্রেগনেন্সি জার্নিতে আশার পাশে শুরু থেকেই আঠার মতো লেগেছিল। কখন কি দরকার, কখন কিভাবে চলতে হবে। আশার ডিপ্রেশন, হরমোনাল ইমব্যালেন্স সব কিছুই অনিরূপ বুকটা বুঝে সহ্য করেছে। একটা মেয়ে তো এমনটাই চায় স্বামীর কাছে। এরকম আচরণই আশা করে। আশাদের গ্রামে এমন অনেক স্বামীকে চেনেও যারা প্রেগনেন্সি জার্নিতে বউদের অবহেলা করে। ওদের ভালোবাসা সেই সময়টাই জানলা দিয়ে পালিয়ে যায়। আশা সেই হিসেবে এত কিছু পাচ্ছে। এসব আদর যত্ন ওর টিপিক্যাল গ্রাম্য মনটার ভীষণ ভালো লাগছে। আশার মাঝে মধ্যে মনে হয় এসব সব কিছুই কখনোই অভিনয় হতে পারে না। হয়তো অভিনয় শুরুর দিকে, যেমনটা অনিরূপ বলে। আশা অনিরূপকে সুযোগ দিবে আশা, তবে আরও কদিন লোহা পুরানোর পর। ইদানিং মার্চ মাসের গরমটা বড্ড অস্বস্তিকর হয়ে উঠেছে। আশা ঘরে ফ্যান ফুল স্পিডে দিয়ে বিছানায় বসে ফল খাচ্ছে। ওর সামনেই টিভিতে সূরা পড়ছে একটা বাচ্চা ছেলে, সেটাই শুনছে এখন। অনিরূপ সবে হাসপাতাল থেকে এসে রুমে ঢুকলো। আশা অনিরূপকে দেখলো। এরপর পরপর রাগ দেখানোর চেষ্টা করে আবারও মুখ ফিরিয়ে নিল। অনিরূপ আশার দিকে চেয়ে হালকা হাসলো। গা থেকে ঘামে ভেজা শার্ট খুলতে খুলতে বলল, স্বামীকে মুখে ঝামটে দিও না আশা, পাপ হবে। আশা ফলের টুকরো চিবোতে চিবোতে আগের ন্যায় খোটা দেওয়া স্বরে বলল, আমার স্বামী যে পাপগুলো করে ওগুলো অন্যায় না? ওগুলোতে আল্লাহ পাপ দেন না? অনিরূপ শার্ট খুলে পিনে রাখলো। জবাব দিল, না, ওগুলো স্বামীর ভালোবাসা, পেয়ার মোহব্বত, আল্লাহ জানেন সেটা। আশা মুখ বাঁকালো। লোকটা এখন ভর দুপুরে আবারও মশকরা করছে। অনিরূপ আর কথা বাড়ল না, সোজা চলে গেল গোসলে। আজকাল বাইরে থেকে এলেই অনিরূপ গোসল করে তারপর বইয়ের কাছে ঘেঁষে। না হলে জীবাণু দ্বারা ইনফেকশন হতে পারে, যা আশার থেকে পরবর্তীতে বাচ্চার মধ্যে সংক্রমিত হবে। অনিরূপ গোসল থেকে বেরিয়ে এসে দেখে আশা টিভি অফ করে বসে আছে। অনিরূপ টাওয়ালে ভেজা চুল ঝাঁকিয়ে মুছতে মুছতে বলল, সূরা বন্ধ করলে কেন? এসব শোনা ভালো তো। আশা মাথাটা চেপে ধরে ফলের থালা টেবিলের উপর রাখলো। ক্লান্ত মাথা বালিশে ঠেকিয়ে অস্ফুট স্বরে বলল, মাথাটা ধরেছি ভীষণ, ভালো লাগছে না। অনিরূপ শুনে সঙ্গে সঙ্গে টাওয়াল ফেলে এগিয়ে এসে আশার মাথার কাছে বসলো। টেবিলের ওপর আজকাল মুভ রাখাই থাকে। অনিরূপ মুভ আঙ্গুলের ডগায় নিয়ে আশার মাথাটা মালিশ করে দিতে দিতে বলল, মাথার ব্যথা ইদানিং বেশি হচ্ছে না? কিন্তু কেন হচ্ছে? আশার অশান্ত ক্লান্ত স্বর। অনিরূপ মাথা মালিশের পাশাপাশি বন্ধ চোখের উপরটায় মালিশ করে দিচ্ছে। বলল, এসব হয় এই টাইমে। আর কোনো কমপ্লিকেশন ফিল করছো? বলে ফেলো, আমি একবারে তৃষাকে জানিয়ে দেব। আশা চট করে চোখ খুলে তাকালো। গলায় জেলাসি নিয়ে কিছুটা কঠোর স্বরে বলল, সেটা আছে। আপনার বারবার এইসবের জন্য তৃষা আপুর কাছে যাবেন না। নিজে ডক্টর হয়ে কি লাভ যদি বউয়ের রোগ ধরতে না পারেন? অনিরূপ অবাক হয়ে আশার দিকে তাকালো। আশা চোখ ছোট ছোট করে গলাটা ফুলিয়ে তাকিয়ে আছে অনিরূপের দিকে। অনিরূপ সেটা দেখলো, পরপর হো হো করে হেসে বলল, আরে বাবা, আমি তো তোমার সম্পর্কে জানতে চাই।
আমার আশা করি কি জেলাস? অনুরূপের ভোর বাঁকিয়ে কৌতুক কলা। আশা চোখ মুখ কুচকে যে জবাব দিল, হুম, জেলাস নই, তবে আপনার মতিগতি আমার সুবিধার লাগছে না। কখন যে বউয়ের রোগ জানতে গিয়ে নিজে ফেঁসে যান তার কি গ্যারান্টি? এমন অহরহ হচ্ছে, আজ টিভিতেও দিয়েছে এমন খবর। অনুরূপ হাসে। আশার বোকামি ওর বড্ড ভালো লাগে, কিন্তু আশা কি জানে অনুরূপ ঠিক কি বাজে ভাবে ফেসে গেছে এই নারীর জন্যে। এই নারী আজকাল দেমাগি, নাক উঁচু করে অনুরূপকে একদম নাস্তা নাবুদ বানিয়ে ফেলেছে। অনুরূপ আজকাল কিচ্ছু বুঝতেই চায় না, বউ ছাড়া। বউটা ওর বড্ড শখের কিনা। অনুরূপ হালকা হেসে একটু ঝুঁকে আশার গালে ছোট্ট করে চুমু বসিয়ে দিল। আশা এই স্পর্শে চোখ মুখ উচকে ফেলার ভান করলো। আমার কাছে জেদি তেরিং বিরিং করে আশা আছে। পুরুষ জাতের দোষ আমি কখনো ছুবে না, ডোন্ট ওয়ারি। আশা মুখ ফুলিয়ে তাকালো, পরপর চোখ বুঝে ফেললো ও এখন আর চোখ মেলতেই পারবে না। চোখ মেলালেই ওর স্ত্রী সত্তার কাছে অনুরূপের সব দোষ মওকুফ হবে। কাঠগোড়ায় দাঁড়ানো অনুরূপকে ও নিজে যেচে দু হাতে বুকের মধ্যে বন্দি করবে। আশা জানে এমনটাই হবে, তাই ও লুকিয়ে ফেললো নিজের বেহায়া দু চোখ। বাড়ির পাশে পদ্মদিঘিটা জানলার সামনে বড্ড আনমনে দেখছে আশা। শুরু থেকে এই দিঘি রেড অ্যালার্ট দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। বলা হয় দিঘিতে অতৃপ্ত আত্মা বলতে কিছু একটা ঘুরে, কিন্তু গত 1 বছর আগে দিঘিটা নিয়ে কোর্টে কেস লড়াই হয়। কেসে দিঘিটা একটা স্বাভাবিক দিঘি হিসেবেই ঘোষণা করা হয়েছে। তারপর থেকে এই দিঘি পর্যটন এরিয়া হয়ে গেছে। দিন প্রায় 100 মানুষের এসে এই জায়গায় উপভোগ করে যায়। তবে কিছুদিন আগে এই দিঘিতে একটা লাশ পাওয়া গেছে। লাশটা দেখে আর সবাই ভয় পেলেও ওয়াহিদা রীতিমতো চিৎকার দিয়ে উঠলেন। লাশটা আর কারো না, অনুরূপের বন্ধু অমিতের। ওয়াহিদা অমিতকে চেনেন। অমিত এত ভালো একটা ছেলে, ওর এমন অদ্ভুত মৃত্যু ওয়াহিদাকে ভয় পাইয়ে দিয়েছে। তাই ওয়াহিদা সাফ মানা করে দিয়েছে এ বাড়ির কেউই দিঘি ঘুরতে যাবে না। এ বাড়ির কেউই দিঘি ঘুরতে যাবে না। অমিত যে লোকটা যাকে আশা ঘৃণা করে ভীষণ। আশা যা জানতে চায়নি কোনোদিন, সেই সব কথাই অমিত আশাকে জানিয়ে ফেলেছে। আশা তারপর থেকেই অনুরূপের কোনো ভালোবাসা আদৌ যত্ন গ্রহণ করতে পারে না, সবই নাটক ছলনা মনে করে বসে। তবে অমিতের এভাবে মৃত্যু আশাকে ভাবিয়ে তুলেছে। অমিত পানিতে ডুবে মারা গেছে, আশেপাশের সবাই এটাই বলে। অমিত মৃত্যুতে খুবই অদ্ভুতভাবে অনুরূপ ভীষণ কষ্ট পায়। অনুরূপ নিজে অমিতের বাড়িতে গিয়ে ওর মা বাবাকে দেখে আসে। তারপর নিজে গিয়ে অমিতের সব সম্পত্তির কাগজ পত্রের সম্পত্তির ঝামেলা নিজে উকিল দিয়ে মিটিয়ে অমিতের বৃদ্ধ মা বাবার কাছে সঁপে দিয়ে এসেছে। আশা এইসবে কিছুটা অবাক হলে অনুরূপ সেটার জবাবও দিয়েছে। অমিত আমার ভীষণ ক্লোজ ফ্রেন্ড ছিল আশা। ও একটা ভুল করেছে। এখন ওর দেশে ওর বৌদ্ধ বাবা মাকে শাস্তি দিয়ে কী লাভ বলো? ছেলে 4 হলো ওদের একমাত্র আপন। আমার উচিত মনে হয়েছে যা আমি সেটাই করছি। আশা কথাটা শুনে অনুরূপের প্রতি সম্মান ওর এত সেই দিন থেকেই যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। কথায় আছে, যে তোমাকে ধারালো কাটা দেয় তাকে বদলে ফুল উপহার দাও। অনুরূপ সেটাই করেছে। এইভাবে একটু একটু করে আশা অনুরূপকে ক্ষমা করতে শুরু করেছে। তবে অভিমানী আশা স্বামীকে এটা এখনও বুঝতে দেয়নি। ভুগুক লোকটা, 9 মাস ভুগে নিজের সন্তানকে যেদিন কোলে নিবে আশা সেই দিন লোকটাকে ক্ষমা করবে, ততদিন পস্তা। দেখতে দেখতে কেটে গেছে 9টা মাস। অনুরূপ ইদানিং ঘরেই থাকে বেশিরভাগ সময়। আশার ডেলিভারি ডেট সামনে, আর কদিন পরেই। অনুরূপ বাসায় এখন সর্বক্ষণ একজন নার্সকে রেখেছে, যেন অনুরূপ না থাকলে নার্স আশার দেখাশোনা করতে পারে। আজ কথা আশা কোলের ওপর বাচ্চাদের নাম রাখার বইটা নেড়ে চেড়ে দেখছিল। নিধি সেই মুহূর্তে বিরিয়ানি প্লেট নিয়ে রুমে ঢুকলো। বিরিয়ানির ঘ্রাণ পেতেই আশার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ইদানিং খাবারের বড্ড ক্রেভিং আশার মাথায় ঘোরে। অনুরূপ বাসায় থাকলে এটা সেটা বানিয়ে আনায় খাওয়ায়। শুরুতে আশা অপটু অনুরূপের রান্না খেতে পারত না, তবে এখন পারে এলো। রাতে রাতে অনুরূপ শিখে গেছে সবটা। ভাবা যায় ওই নাক উঁচু লোকটা আসার জন্য রাততেও শিখেছে।
এই সেই অনিরূপের যে আশাকে সবসময় একটা গেম হিসেবে দেখে এসেছে। এই অনিরূপ এখন আশা বলতেই উন্মাদ। এই মুহূর্তে আশা বিরিয়ানি দেখে আর কিছু মাথায় নেই। ও বই রেখে সোজা হয়ে বসে নিধির কাছ থেকে বিরিয়ানির প্লেট নিল। নিধি হালকা হেসে বলল, মা আজ সবার জন্য বিরিয়ানি রেঁধেছে, তোর জন্য আলাদা করে আমাকে দিয়ে উপরে পাঠালো। আজকাল ওয়াহিদা আশার প্রতি বেশি নমনীয়। আশা হাসলো, হবে নাই কেন? ওনাকে বংশের প্রদীপ দিচ্ছে যে আশা। আশা বিরিয়ানির প্লেট নিয়ে হাত ধুয়ে খেতে বসলো। নিধি পাশ থেকে বলল, বেবির নাম কি ঠিক করেছিস নাকি? না, নাম ওর পাপা রাখবে বলেছে। তাহলে নামের বই তুই দেখছিস কেন? তার দেওয়া নাম পছন্দ না হলে যেন চেঞ্জ করতে পারি, সেই জন্য। বলা যায় না, যদি অদ্ভুত নাম রেখে বসে। অনিরূপ ভাইয়ের চয়েস অবশ্যই ভালো, আমার মনে হয় তোর নাম পছন্দ হবে। শুধু শুধু বই পড়ে মাথায় চাপ নিচ্ছিস। হয়েছে সাফাই গাওয়া। ঠিক আছে, চুপ হলাম। তোর নাকি ইদানিং মাথা ব্যথা বেশি হচ্ছে, অনিরূপ ভাই আজ মাকে বলছে শুনলাম। আশা খাবার প্রায় শেষ। ও শেষ লোকমা মুখে তুলে বলল, ডাক্তার বলেছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হচ্ছে এসব। নিধিকে এবার চিন্তিত হতে দেখা গেল। ও ভাবুক স্বরে বলল, তোর এত ফিট শরীরে এত কমপ্লিকেশন, আমার যে ভবিষ্যতে কি হবে আল্লাহই জানেন। আপা, তোমরা কি বেবির প্ল্যান করছো? না, ওসব আমার সুস্থ হওয়ার পর। আপাতত তোর দেবরের একটা বাচ্চার অভাবে কচুর মতো মুখটা দেখে এই দিনরাত পার করা হচ্ছে। আশা নিধি দুজনেই হেসে উঠল শব্দ করে। হাসতে হাসতে আশা আহ বলে চিৎকার দিয়ে ওঠে। নিধি থতমত খেয়ে যায়, সঙ্গে সঙ্গে আশাকে আগলে ধরে। কি হয়েছে আশা, পেন উঠেছে? আশার তলপেটে ব্যথা ধীরে ধীরে চূড়ান্ত রূপ নিল। আশা ব্যথায় পেট চেপে জোরে জোরে চিৎকার করে উঠল। হাঁপাতে হাঁপাতে বলল, আপা, আমার মনে হয় লেবার পেইন করছে। আপা, ওনাকে একটা কল করো, আমার খুব ভয় করছে। নিধি আশার ঘামে ভেজা মুখ মুছিয়ে দিল। সঙ্গে সঙ্গে নার্সকে ডাকলো। নার্স এসে সব কিছু পরীক্ষা করে বলল হাসপাতালে যাওয়ার কথা। আশা বারবার বলেছে অনিরূপকে কল লাগানোর জন্য। নিধি তাই দ্রুত হাতে অনিরূপকে কল করলো। অনিরূপ বাইরে গিয়েছিল জরুরি কাজে। ও কল পেয়ে দ্রুত বাড়ি এলো। আশা ব্যথায় চোখ মুখ খিচে শুয়ে হাঁপাচ্ছে পেট চেপে। অনিরূপ অসহায় ভঙ্গিতে আশার ব্যথাতুর মুখটা আরেকবার দেখেই সঙ্গে সঙ্গে ওকে পাজা কোলে তুলে নিল। অনিরূপ অনুভব করে ওর হাত ভেজা, রক্ত ভেসে যাচ্ছে ওর হাতে। অনিরূপ শিউরে উঠল। দুই চোখ বুঝে জোরে সোরে শ্বাস ফেলে নিজেকে সামনে দৌড়িয়ে বেরিয়ে এলো বাইরে। পেছনে ওয়াহিদা, নিধি, অরূপ, উমায়েদের দুজনেই হাসপাতালে সব কিছুর ব্যবস্থা করে রেখেছেন। গাড়িতে আশা অনিরূপের শার্টের কলার শক্ত করে চেপে ধরে আছে। বারবার অনিরূপকে বলছে, আমার বাচ্চা বাঁচবে তো ডাক্তার? আমি কি মরে যাব? আমার আমার ব্যথা করছে ভীষণ। অনিরূপ আশার চুলটা গুছিয়ে দিচ্ছে বারবার বারবার বলছে, কিছু হবে না আশা, শান্ত হও লক্ষ্মীটা, এগুলো হয়, এসব ন্যাচারাল, শান্ত হও শোনা। আশা চিৎকার করছে ভীষণ ব্যথায়। ওর অনিরূপের হাত খামচে ধরিয়ে বসে আছে। অনিরূপের মনে হচ্ছে হাত থেকে মাংস উঠিয়ে নিবে আশা। অনিরূপ সেসব পরোয়া করছে না। ও আশাকে শক্ত করে নিজের বুকের সঙ্গে চেপে ধরে আছে। আশা হাঁপাচ্ছে। অনিরূপ বলল, পানি খাবে? আশা কথাই বলতে পারছে না ব্যথায়। অনিরূপ তবুও আশাকে পানি খাওয়ালো। তারপর হঠাৎ মেয়েটা ব্যথায় মাঝ রাস্তাতেই জ্ঞান হারিয়ে বসলো। অনিরূপ থমকে গেল। আশার অজ্ঞান দেহটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে ড্রাইভারকে জোরে ধমক দিয়ে বলল, ওই গাড়ি জোরে চালা। অনিরূপ, সিজার লাগবে আশার। পেশেন্টের বিপি অনেক বেশি, প্লাস বেবির ওয়েট বেশি, কি করব? অবভিয়াসলি সিজার করবে। অনিরূপ দ্রুততার সঙ্গে অধৈর্য ভঙ্গিতে বলে ওঠে। ত্রিজা শান্ত চোখে অশান্ত অনিরূপকে দেখে তারপর নিজে কিছুটা শান্ত গলায় বলে, তুই থাকতে চাইছিস তোর বইয়ের কাছে? অনিরূপ চোখ তুলে ত্রিজার দিকে তাকালো। ওর পুরো মুখটা ঘেমে আছে। আপাতত হ্যান্ডসাম অনিরূপকে দেখতে একজন দায়িত্বশীল স্বামী এবং বাবা দেখাচ্ছে, যে তার বউ বাচ্চার চিন্তায় অস্থির। ত্রিজা অনিরূপের কাঁধে হাত রাখলো।
অনিরূপের স্তম্ভিত ফিরে পেয়ে কিছু না বলে হাঁটা ধরলো ওটি রুমের দিকে। স্যারকে দেখে নার্স এগিয়ে দিল অনিরূপের দিকে সেফটি ক্লোথ। অনিরূপ অজ্ঞান আসার দিকে একবার চেয়ে ঝটপট করে নিল ক্লোথটা। বাইরে সবাই চেয়ারে বসে, কেউ দাঁড়িয়ে দোয়া করছে। আব্দুর রহমান খবর পেয়েই দ্রুত গাড়ি রিজার্ভ করে শহরে হাসপাতালে এসেছে। মেয়ের এহেন অবস্থা শুনে তিনি যেন সেখানেই মূর্ছায় যাবেন। নিধি আপাতত ওনাকে শক্ত করে ধরে চেয়ারে বসিয়ে পানি খাওয়াচ্ছে। অপারেশনের আগেই আশার জ্ঞান ফিরেছে। ওকে অ্যানাস্থেসিয়া দিয়ে রাখা হয়েছে। আশার সিজার করা হচ্ছে। পুরোটা সময় অনিরূপ আশার পাশে চুপ করেই বসেছিল। আশা বেডে অসহায়ের মতো পড়ে আছে। আশার ছলছল চোখ দুটো অনিরূপের থমথমে কাঁদো কাঁদো মুখটা অপলক দেখে যাচ্ছে। আশা শুধু দেখে গেল ওর জন্যে, ওর মতো রাগী অযোগ্য বইয়ের জন্যে অনিরূপের ছটফটানি, হারানোর তীব্র ভয়। ঠিক সেই মুহূর্তে মন থেকেই আশা একেবারেই গলে গেল তখন স্বামীর প্রেমে, স্বামীর ওই ভয়ার্ত দু চোখে। কি করবে আশা? ক্ষমা করে দেখে কি করবে না? যে মানুষ ওকে হারানোর জন্য এত ভয়, যে মানুষ ওকে ভালোবাসা দিচ্ছে অগণিতভাবে, সেই মানুষের সব কিছু কখনোই আগাগোড়া মিথ্যা হবে না। আশার প্রেম পাগল এই মানুষকে আশা ক্ষমা না করে কোথায় যাবে? আচ্ছা, আশা যদি এখন মারা যায়, অনিরূপ কি করবে? অনিরূপ টিকতে পারবে তো পৃথিবীতে? অনিরূপ আশার চুলে হাত বুলিয়ে দিতে দিতে দেখে গেল শুধু আশার নরম শরীরে কাটাকাটি। যে মসৃণ পেট অনিরূপকে প্রতিবার কামুক করে তুলত, সেই পেটটা এখন কাটা হচ্ছে। এই কুচকে যাওয়া পেটে ওদের দুজনের অস্তিত্ব একটু একটু করে বেড়ে উঠেছিল। পেট কেটে বাচ্চাটা যখন বের করা হলো, অনিরূপ অবাক অদ্ভুত চোখে ওই বাচ্চার দিকে চেয়েছিল। তার এত শখের বাচ্চা, তার জাদুর বাচ্চা শেষ অবধি এই সুন্দর পৃথিবীর মুখ দেখল। এটা সে যে বাচ্চা নিজের আদুরে হাতে মা বাবার সম্পর্কটা দড়ির মতো ধরে রাখবে। চিজা রক্তে ভেজা বাচ্চাকে গোসল করিয়ে গায়ে সাদা তওয়াল জড়িয়ে অনিরূপের হাতে দিল। অনুরূপ আলতো হাতে অগোছালো বাচ্চাটা কোণে নিল। তারপর ঠাই চেয়ে রইল বেবির দিকে। এত সুন্দর এই বাচ্চা। অনুরূপ বাচ্চাকে সরাসরি দেখে কথা বলাই ভুলে গেল ও যেন। ও আবেগে বাচ্চাকে নিজের বুকের মধ্যেই চেপে ধরে, বিড়বিড় করে শোধায়, বাবা, আমার জান আব্বু। বাচ্চাটা ভীষণ কাঁদছে। অনুরূপের বুড়ো আঙ্গুল নিজের ছোট ছোট হাতে চেপে ধরে কাঁদছিল। ত্রিজা হেসে বলল, তোদের দুজনের বাচ্চাটা আসার আগে পৃথিবী কাঁপিয়ে দিল, লাইক হার ফাদার। অনুরূপ তখনও ঠাই চেয়ে বাচ্চার দিকে চেয়ে রয়েছে। পরপর কৃতজ্ঞতায় চোখে চেয়ে আশার দিকে তাকালো। আশা ক্লান্ত ও বেডে পড়ে মুগ্ধ দৃষ্টিতে বাপ বেটির দিকে চেয়েছিল। অনিরূপ বাচ্চাটাকে চুমু খেয়ে আশার বুকের উপর রাখলো। আশা হাত উঠিয়ে ছুতে পারছে না নিজের বাচ্চাটাকে। শরীরটা কেমন যেন অবশ লাগছে। অনুরূপ সেটা বুঝে নিজের বাচ্চার পিঠে হাত দিয়ে ধরে রাখলো। আশা কান্না ভেজা চোখে নিজের বাচ্চাকে দেখছে। বাচ্চাটা কাঁদছে ভীষণ। আশা বাচ্চার চোখে মুখে চুমু খেয়ে হুট করে উদ্ভ্রান্তের মতো কেঁদে উঠল। পাগলের মতো বাচ্চার সারা মুখে চুমু খেতেই খেতে বলল, আম্মু, আম্মু, ও আমার আম্মু। অনিরূপ মা মেয়ের দেখেই যাচ্ছে অপলক। ত্রিজা বলল, অনি, আশার রেস্টের প্রয়োজন, বাচ্চা নিয়ে বাইরে যা। আশা বাচ্চাকে দিবে না। অসহায়ের মতো তাকালো অনিরূপের দিকেও। অনুরূপ বুঝলো আশাকে। ও আশার চুলে এক হাত বুলিয়ে বলল, কয়েক ঘন্টার ব্যাপার তো, তারপরে বাচ্চাকে কোলে রাখতে পারবে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। এখন একটু রেস্ট নাও। অনুরূপ বড্ড আধুরে গলায় বলল কথাগুলো। আশা আর কি করবে? অগত্যা বাচ্চাকে ছেড়ে দিল। অনুরূপ আশার ক্লান্ত ঘামে ভিজা গলা গাল দুটোতে চুমু খেয়ে বাচ্চা নিয়ে বেরিয়ে এলো ওটি রুম থেকে। অনুরূপ বেরিয়ে আসতেই বাইরে এক প্রকার হইচই লেগে গেল বেবিটির জন্য। অনুরূপ আর নিজের বেবিকে কোলে রাখতেই পারল না। অনুরূপ আশার বাচ্চা বারবার ওর কোল বদলাতেই থাকলো। তারপর পেরিয়ে গেছে অনেকটা দিন, অনেকটা মাস, অনেকটা রাত দিন। আশা অনিরূপের বাচ্চাও ততদিনেই বেশ বড় হয়েছে। নাম রাখা হয়েছে শেখ অনিশা জানা।
ভীষণ মিষ্টি দেখতে হয়েছে বাচ্চাটা। আশা অনিরূপ তো রীতিমতো জান ফেলে মেয়ের উপর। অনিরূপ আজকাল বাসায় এলে মেয়েকে নিয়েই পড়ে থাকে সারাক্ষণ। মেয়ে বড় হচ্ছে, অনিরূপ চাই ওর মেয়ে ভীষণ ভীষণ বড় হোক, সেলফ ডিফেন্স শিখুক, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামে বেশ সচল থাকুক। অনিরূপ মেয়ে বড় হলে নিজের স্বপ্নগুলো তুলে ধরবে মেয়ের কাছে। আপাতত মেয়ে এখনও ছোট, তবে হামাগুড়ি দিতেই শিখেছে। এই তো আজকের কথা। অনিরূপ ঘরে আসলো, মেয়ে তখন মায়ের বুকের সঙ্গে মিশে খাচ্ছে। অনিরূপ ঘরে ঢুকে আশার দিকে এক পলক চেয়ে হাসলো। আশাও হাসলো একটু। অনিরূপ মেয়ের দিকে ইশারা করে আস্তে করে জিজ্ঞেস করলো, ঘুমে নাকি? বলার সাথে সাথেই অনিশা খাওয়া ছেড়ে ঘাড় কাত করে পাপার দিকে তাকালো। আশা শাড়ি ঠিক করলো। অনিশা অনিরূপকে দেখেই মিষ্টি হাসলো, ডাকলো খিলখিল করে হেসে হেসে, পাপ্পা। ব্যাস অনিরূপ ওখানেই গড়ে গেল। ও মেয়ের কাছে এগিয়ে এসে মেয়ের চুলে হাত বুলিয়ে দিল। মেয়ে কোলে যাওয়ার জন্য রীতিমতো হাত বাড়িয়ে লুটিয়ে পড়বে এই ভাব। আশা মেয়েকে কোলে নিয়ে দৌড়াতে দৌড়াতে বলল, আম্মু, পাপা ফ্রেশ হয়ে আসুক, পাপার গায়ে ময়লা তো। মেয়ে কি এসব শোনে? হয়েছেও বাবার মতো নাছরবান্দা। অনিরূপ মেয়েকে আজ ছুলো না, কণ্ঠে আদর ঢেলে বলল, পাপা আসবো আর যাবো, ততক্ষণ প্রিন্সেস কুইনের কাছে থাকবে, ওকে পাপা? কি বুঝলো ও 6 মাসের মেয়ে? বাবার কথায় সাইড দিতে সঙ্গে সঙ্গে মায়ের বুকের সঙ্গে লেপটে গেল। আশা অবাক হয়ে মেয়েকে দেখে, আবার অনিরূপের দিকেই তাকালো। হতবাক কণ্ঠে বলল, মেয়েকে একেবারে বশ করে ফেলেছেন দেখছি। অনিরূপ হাসলো। মেয়েকে এক নজর ভালো করে দেখে চট করে আশার ঠোঁটের করে চুমু খেয়ে আবারও ভদ্রভাবে সরে গিয়ে বলল, শুধু মেয়ে? মেয়ের মা আমার বসে নেই? আশা লাজুক হাসলো। মেয়েকে ভালো করে নিজের সঙ্গে চেপে নিয়ে আস্তে করে বলল, সব নিজের ক্রেডিট নাকি? আমি দয়ালু বউ দেখে আপনি বসে এসেছি, অন্য কেউ হলে আসতো না। অনিরূপ হাসলো। আশা মন্ত্রমুগ্ধের মতো সে হাসি দেখে গেল। অনিরূপ আর কথা বাড়ালো না, ঝটপট বাথরুমে গেল ফ্রেশ হতে। বাথরুম থেকে বেরিয়ে আসতেই আশা মেয়েকে নিয়ে উঠে দাঁড়ালো। কোলে থাকা আনিশাকে অনিরূপের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ওকে রাখুন, আমি খাবার বাড়বো। অনিরূপ মেয়েকে আলগোছে কোলে নিল। বাবার কোলে গিয়েই মেয়ের হাসি কি দেখে। অনিরূপ টি শার্ট ছোট হাতে চেপে ধরে বাবার মুখে মুখ ঘষল। অনিরূপ মেয়েকে নিয়ে পুরো রুমময় হেঁটে বেড়াতে বেড়াতে বলতে লাগলো, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আশা বাপ মেয়েকে রেখে হেসে বেরিয়ে গেল নিচে। রাতের খাওয়া দাওয়া শেষ করতে করতে বেশ রাত হয়ে গেল। মেয়ে বোধহয় এতক্ষণে ঘুমিয়ে গেছে। আশা দ্রুত সব গুছিয়ে রুমে এলো। অনিরূপ সবে তখন মেয়েকে ঘুম পাড়িয়ে দোলনায় রাখছে। আশা দরজার ছিটকিনি তুলে দিতে ঘুরে বলল, আজ মেয়ে দোলনায় কেন? অনিরূপ আলগোছে মেয়েকে শুইয়ে দিয়ে আশার দিকে ফিরল। ও চোখে মুখে নেশা কাজ করছে ভীষণ। আশা হয়তো বুঝতে পারলো সেটা। এত দিনেও মানুষটার নীলাভ চোখের ওই নেশা দৃষ্টি সহ্য হয় না আশার। লজ্জায় বারবার নুয়ে পড়েও। আশা তাকিয়ে আছে অনিরূপের দিকে। একটা সময় অস্ফুট স্বরে বলল, আজ মেয়ে আমি। আশার কথা জড়িয়ে যাচ্ছে। অনিরূপ হাসে। ওর হাতে একটা টকটকে লাল গোলাপ। আশার দিকে দুষ্টু চোখে চেয়ে গোলাপটা মুখে নিয়ে নিজের অংশ কামড়ে ধরে আশার দিকে এগোতে লাগলো। আশা কি করবে? ওর সারা গা শিশির করছে ভীষণ। আশার পাশে এসে অনিরূপ আশার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে নিল। আশা অবলীলায় ঘেঁষলো স্বামীর গায়ের সঙ্গে। অনিরূপের বুকে হাত রেখে তাকালো স্বামীর দিকে। অনিরূপ গোলাপ মুখে থেকে নিয়ে আশার পুরো মুখে গোলাপের পাপড়ি বুলিয়ে। আশা চোখ বুঝে মৃদু হেসে মুখ সরিয়ে নিতে নিতে বলল, সুরসুরি লাগছে তো। অনিরূপ হাসলো। ও আর জ্বালালো না। গোলাপটা আশার কানের পিছে গুজে দিয়ে কানের কাছে ঠোঁট এনে ফিসফিস করে বলল, মন থেকে ক্ষমা করা হয়েছে অদমকে ম্যাডাম। আশা থেমে গেল। এবার কানেও সুরসুরে লাগছে। ও কান সংকুচিত করে ফেলে শিরশিরানি অনুভূতিতে। অনিরূপ কাঁধের টি শার্ট খামচে ধরে অশান্তভাবে বলল, করেছি।
অনিরূপ আশার কোমরটা আরো শক্ত করে ধরে নিজের দিকে টানল। আশা শিউরে উঠল। অনিরূপ নিভু গলায় বলল, শাস্তিটা এবার বেশি হয়ে গেল না? আশা চোখ ঘুরল। অনিরূপের চোখে ভেজা চোখে চেয়ে বলল, সরি, ক্ষমা অনেক আগেই করেছিলাম, কিন্তু বলিনি। ভেবেছি বেবি হওয়ার পর একবারে বেবি বউকে নিজের করে পাবেন। অনিরূপ হাসল। বইয়ের মুখের দিকে ঝুঁকে আবারও নিভু গলায় অনুমতি চাইল। ও তাই? তাহলে বউটাকে নিজের করে নিয়ে নিয়ে আজ অনুমতি আছে? আশা লাজুক হাসল। সম্মতি স্বরূপ দুই হাতে স্বামীর গলা জড়িয়ে ধরল। রাতে শেষ প্রহরে আশা অনিরূপের বুকে মাথা রেখে শুয়েছিল। অনিরূপ আশার নগ্ন দেহটা কম্বল দিয়ে ভালো করে ঢেকে নিয়ে ওকে নিজের সঙ্গে শক্ত করে চেপে ধরল। আশাও আদুরে বিড়াল ছানার মতো অনিরূপের বুকে মুখ ঘষতে ঘষতে বলল, ও ডাক্তার, শুনুন না, বলো না। আমার না এত সুখগুলো হজম হচ্ছে না। এত ভালোবাসা, আপনি, আমাদের মেয়ে, সব কিছু মনে হচ্ছে আমি একদিন হারিয়ে ফেলবো। এমনটা কেন মনে হচ্ছে? এটা কি সাইকোলজি ঘটিত কোনো অসুখ? অনিরূপ আশার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। বুঝতে পারল নারী মনের অস্থিরতা। ও বড় আদর করে আশার ঠোঁটে চুমু খেয়ে হেসে বলল, ঘুমো, অযথা চিন্তা করছো। আশা শোনে না। হাল গুছে অনিরূপের বুকে চুমু খেয়ে বলল, একটা কথা রাখবেন আমার? কি কথা? অনিরূপ বলল। আশা অনিরূপের চোখের দিকে তাকালো। দুজনের চোখে অনেক কথা হলো। আশা ভেজা চোখে বড্ড আবেগী গলায় বলল, কোনোদিন প্লিজ আমাকে আর আমার মেয়েকে ছেড়ে কোথাও যাবেন না। কখনো আমাদেরকে ভালোবাসতে কার্পণ্য করবেন না। আর সব সময় আমাদের নিজের দু হাতে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আগলে রাখবেন, কথা দিন। অনিরূপ আশার দিকে কিছুক্ষণ অপলক চেয়ে রইল। পর আশার ভেজা চোখ দুটো মুছে দিল ভীষণ যত্নে। তারপর ওর গোল গাল মুখটা দুই হাতের আঁচলায় নিয়ে নিজের মুখী করল। ভীষণ নরম গলায় বলল, আমার নিঃশ্বাস থাকতে আমার কলেজে দুটোকে কলেজে তুলে রাখবো। এখন ঘুমাও আশা, বড্ড রাত হয়েছে। আর একটু কথা বলি না, আমার ভালো লাগছে ভীষণ। এখন শুধু ঘুম, তোমার শরীর সুস্থ হয়ে যাবে এভাবে সজাগ থাকলে। তাই এক্ষুনি চোখ বন্ধ। আশা বকা খেয়ে বাধ্য মেয়ের মতো চোখ বন্ধ করে ফেলল। অনিরূপ আশার কপালে চুমু খেয়ে ওকে বুকের সঙ্গে মিশিয়ে নিল। তারপর দিন আশা মেয়েকে নিয়ে দুপুরে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যে হঠাৎ এক অদ্ভুত স্বপ্ন দেখে। অনিশা হুট করেই একদিন বেশ বড় হয়ে গেছে। আশা অনিরূপ মেয়ের সঙ্গে খেলা করছে পদ্ম দিঘির পাড়ে। অনিশা খেলতে খেলতে দিঘির একদম কোনায় এসে দাঁড়িয়েছিল। আশা ডাকছে মেয়েকে বারবার, জানা মা, ওদিকে যেও না, মায়ের কাছে আসো জানা। অনিশা শুনছেই না। ও ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিল হাতে নিয়ে পদ্ম পুকুরের পাড়ে ঘেঁষতে ঘেঁষতে হঠাৎ মুখ থুবড়ে পড়ে গেল জলে। আশা চমকে উঠল, দৌড়ে গেল দিঘির পাড়ে। ডুবছে ওর বাচ্চারা। অনিশা বাঁচার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার মাথা তুলে হাত দিয়ে ডাকছে আশাকে, মাম্মা। আশা মেয়েকে বাঁচানোর জন্য দৌড়াচ্ছে, কিন্তু কিছুতেই পদ্ম দিঘির পার ছুতেই পারছে না। আশার পায়ে কে যেন দড়ি বেঁধে রেখে দিয়েছে। আশা আশেপাশে কাউকেই পাচ্ছে না। ওর মেয়েটা ডুবছে দিঘিতে। আশা বাঁচাতে পারল না মেয়েকে। অনিশার ছোট্ট শরীরটা এক পর্যায়ে পানিতে তলিয়ে গেল। আশা জোরে চিৎকার দিয়ে উঠল, জানা। সঙ্গে সঙ্গেই আশার ঘুম থেকে উঠে বসলো। ও এই শীতেও গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আশা দ্রুত পাশে তাকালো। অনিশা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ওর এক হাতে মায়ের শাড়ির আঁচল চেপে ধরা। আশা মাথার ঘাম মুছে মেয়ের পাশে হাত ছোঁয়া হলো। মেয়ের কপালে, গালে, ঠোঁটে অসংখ্য চুমু খেলো। মেয়ের ঘোকে ছোট ছোট করে চাপড় দিয়ে মেয়ের চুল গুছিয়ে দিল। আশা চুমু খেতে খেতে প্রায় কেঁদেই ফেললো এক প্রকার। ও নিজেকে সামলাতে না পেরে মেয়েকে ঘুমের মধ্যে তুলে নিজের বুকের ওপর শুইয়ে ফেললো। মেয়ের পিঠে হাত বুলাতে বুলাতে দোয়া পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। মেয়েকে অনেকক্ষণ নিজের মধ্যে শুয়ে রাখার পর ধীরে ধীরে আশা শান্ত হলো। আশার বুকটা এখনো কাঁপছে। ওর মন কু ডাকছে বারবার।
কিছুতেই শান্ত হতে পারছে না। আশা টেবিল থেকে ফোন নিয়ে কল করলো অনিরূপকে। বন্ধ দেখাচ্ছে ফোন। এতে অশান্ত আশা আরো অশান্ত হয়ে গেল। হঠাৎ একটা কল এলো অজানা নাম্বার থেকে। আশা মেয়েকে বুকে নিয়েই কল ধরলো। ওপাশ থেকে কেউ বলল, হ্যালো, আমি কেয়ার হাসপাতাল থেকে সজীব বলছি। অনুরূপ শেখ জয় কি আপনার হাজব্যান্ড? জি। ওনাকে কেউ গুলি করে মারার চেষ্টা করছে। কিছু লোক রাস্তায় তাকে পড়ে থাকতে দেখে আমার হাসপাতালে নিয়ে এসেছে। ওনার ওয়ালেট থেকে আপনার পরিচয় অ্যান্ড ফোন নম্বর পেয়েছি আমরা। আপনি দ্রুত আসুন হাসপাতালে। আশা সঙ্গে সঙ্গে মেয়েকে বুকে নিয়ে উঠে বসলো। বিস্মিত অশান্ত মন নিয়ে কাপা গলায় জিজ্ঞেস করলো, উনি ঠিক আছেন তো? বেঁচে? বেঁচে আছে এখনো সে, তবে আশঙ্কা করছি আমরা। আপনি দ্রুত আসুন, আমরা আপনার স্বামীকে অটিতে নিচ্ছি। ও পাশের লোকটা কল কেটে দিল। আশা কিছুক্ষণ ওভাবেই পাথরের মতো বসে থাকলো বিছানায়। তারপর সম্মিত পেতে পাগলের মতো শাড়ির আঁচল মাথায় তুলে মেয়েকে নিয়েই ছুটল নিধির কাছে, নিধির ঘরে। ওয়াহিদা বাড়ি নেই আজ। হুমায়ুনকে নিয়ে গ্রামের বাড়ি গেছেন। বাড়িতেই শুধু নিধি, তার ওপর প্রেগনেন্ট। আশা মেয়েকে নিয়ে নিধির কাছে গেল। নিধি বই পড়ছে। আশাকে এভাবে হন্ত হন্ত দেখে ও উঠে বসলো। অবাক হয়ে বলল, তোর কি হয়েছে আশা? এভাবে ছুটাচ্ছিস কেন? ওকে দেখে রাখো আপা, আমি আসছি বাইরে থেকে। কিন্তু যাচ্ছিসটা কোথায়? হাসপাতাল থেকে কল এসেছে, ওনার গুলি লেগেছে আপা। আমার এই সুখ শান্তি আবার কেউ কেড়ে নিতে চাইছে। আমি হাসপাতাল যাচ্ছি। নিধি চমকে উঠল। সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে গেল। দ্রুত বলল, আমিও আসি তোর সঙ্গে। এভাবে একা যাবি? আশা একবার নিধির ভারী শরীরের দিকে তাকালো, পরপর বাদ ছেড়ে বলল, না তুমি থাকো, আমি সব সামলে নিব। ওনাকে একবার দেখে আসি আমি। রাতে মা ফিরলে আমি মাকে ডেকে নিব হাসপাতালে। এখন এতজন যাওয়ার দরকার নেই। নিধি কিছুক্ষণ জোর করলো, কিন্তু আশা নিধিকে রেখে যাওয়ার জন্য তৎপর। পরে আশা নিধির উপর জেদ দেখে বলল, আমার মেয়েকে দেখে রাখা লাগবে তোমার। ওকে এই অবস্থায় নিয়ে যাব না হাসপাতাল। ওর কাছে থাকো তুমি আপা। আশা মেয়েকে দিয়ে দিল নিধির কোলে। নিধি শুনল, আসলে ওর শরীর একদম ভালো থাকে না আজকাল। সারাক্ষণ এটা ওটা লেগেই থাকে। এই জন্য ডাক্তার ওকে কমপ্লিট বেড রেস্ট থাকতে বলেছে। তাছাড়া হনিশাকে দেখে রাখা লাগবে, বাসায় আর কেউ নেই। তাই নিধি থেকে গেল। আশা বেরিয়ে যাওয়ার সময় ঘুমতো মেয়ের দিকে তাকালো। তারপর আবার ফিরে এসে মেয়েকে কোলে নিয়ে মেয়ের সারা মুখে চুমু ভরিয়ে দিল। মেয়ের কানের কাছে চুমু খেয়ে প্রায় কেঁদে উঠে বলল, আল্লাহ, আমাদের মা মেয়ের সুখ একটু সহ্য করতে পারেন না কেন আম্মু? আম্মু ফিরে আসবে তাড়াতাড়ি। তুমি প্লিজ লক্ষ্মী বাচ্চা হয়ে থাকো মা, কাউকে জ্বালিও না। অনিরূপ শেখ জয়ের মেয়ে, ওনার মতোই বুঝদার, রাইট মা? মা আসছি, তুমি ঘুমাও। মা এসে তোমাকে ঘুম থেকে ডেকে তুলবে আর অনেক অনেক আদর দিবে, আমার লক্ষ্মী বাচ্চা। আশা কথাগুলো বলে দ্রুত অনিশাকে নিধির হাতে তুলে দিল। কিন্তু মেয়েটা ঘুমের ঘোরেই আশার শাড়ি খামচে ধরল। আশা তাকালো মেয়ের ওই হাতের দিকে। নিধি বলল, তোর মেয়ে এক পিস, বাপের মতো তোরে হাতছাড়া করতে চায় না এক মুহূর্তের জন্য। আশা অসহায় চোখে মেয়ের দিকে তাকালো। পরপর মেয়ের কপালে চুমু খেয়ে আলতো হাতে শাড়ি থেকে মেয়ের হাত ছাড়িয়ে নিয়ে নিধির দিকে তাকালো। নিধি চেয়ে আছে আশার দিকে। আশা বলল, ওর খেয়াল রেখো আপা, মেয়েটার ঘুমের মধ্যে মায়ের বুক খুঁজে। ওকে প্লিজ সেই সময় নিজের বুকে চেপে ধরো। আর দুধ চাইলে আমি ফিডার বানিয়ে রেখেছি, খাইয়ে দিও। আর তুমি আমার মেয়ের খেয়াল রাখতে গিয়ে নিজে অসুস্থ হয়ে যেও না। তোমার পেটেটার কথাও ভাবিও। নিধি অবাক হয়ে আশার দিকে তাকালো। আশা চোখ মুছে মোবাইল হাতে দৌড়ে বেরিয়ে গেল বাইরে। ওর বুক কাঁপছে, চোখ উপচে পানি গড়াচ্ছে। ও উভ্রান্তের মতো বাইরে বেরিয়ে এসেছে। আজ অবরোধ, বিরোধী পক্ষ থেকে হরতাল ডাকা হয়েছে। পুরো ঢাকা শহর আজ ফাঁকা একদম। হাঁটতে হাঁটতে আজ একটাও সিএনজি পাওয়া যাবে না। আশা হেঁটে হেঁটে গেল অনেকটা পথ। হঠাৎ দিঘির ওখানে একটা খালি সিএনজি পাওয়া গেল। আশা দৌড়ে গেল ওইখানে। সিএনজিওয়ালাকে ডেকে বলল, ভাই, কেয়ার হাসপাতালে যাবেন? সিএনজিওয়ালা মাথা ঘুরিয়ে আশার দিকে তাকালো। চমকে উঠলো আশা। এটা তো তানিম, অনিরূপের বেস্ট ফ্রেন্ড।
ও এখানে সিএনজি নিয়ে? তানিম সিএনজি থেকে নেমে দাঁড়ালো, তারপর আশার দিকে চেয়ে বিশ্রী হাসলো। আশা ওই হাসি দেখে বিড়বিড় করলো, ভাই আপনি? তানিম আশার হাত চেপে ধরলো। আশার সঙ্গে সঙ্গে শিউরে উঠে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তানিম বিশ্রী হেসে আশার হাত ছুঁয়েতে লাগলো। কাকে খুঁজতে চলেছেন ভাবি? আশা এবার রেগে উঠল। এমন একটা অবস্থায় তানিমের এই অসভ্য দুরূপী দেখে ও রেগে অপর হাত দিয়ে তানিমের গালে থাপ্পড় বসালো। রাগে কাঁপতে কাঁপতে বলল, ছাড়ো আমাকে, অনিরূপ জানতে পারলে। জানতে পারলে কি ভাবি? কিছুই হবে না, কারণ অনিরূপ জানবেই না এগুলো। তার আগেই আপনি ফিনিশ। মানে? মানে হচ্ছে একটা ভাই তার ভাই হারানোর বদলা নেবে আজ। কি বলছো তুমি তানিম? অমিতকে চিনেন ভাবি? চিনবেন না কেন, আলবাত চিনেন। আমি অমিতের ভাই ফাহাদ, আপনাদের তানিম নই আমি। কিন্তু অমিত তো একমাত্র সন্তান ছিল ওর বাবা মায়ের। অমিতের বাবা দুটো, একটা সৎ একটা শোল, কিন্তু আবার মা একটাই। অমিতের ভাই বোন নেই, অমিতের বাবা মা অসহায়, ওদের সাহায্যের দরকার। এই পুরো ঘটনা আমি নিজে হাতে গিলিয়েছি অনিরূপকে। কী ভাবেন ভাবি আমি এমনি এমনি অনিরূপের মতো পাকা খেলোয়াড়ের সঙ্গে লড়তে পা দিয়েছি? অনিরূপের বিশ্বাস, অনিরূপকে ঠকানো পুরোটাই আমার। আমি ফাহাতে সাজানো নাটক, এই নাটকে এখন একজনের বলি চড়বে, কে জানেন? হাসতে হাসতে বলল তানিম। আশা তাকিয়ে আছে তানিমের ওই বিশ্রী হাসির দিকে। এই তানিমকে অনিরূপ কতটা ভরসা করে। আশা নিজে কতবার দাওয়াত দিয়ে খাইয়েছে ওকে, অথচ কেউ জানতেই পারলো না তানিম আসলে ছিল ছদ্মবেশী। ওর মনে কু ডাকছে বারবার বারবার। মনে হচ্ছে ঘরে ওর ছোট্ট মেয়েটা আছে, আর হাসপাতালে ওর অসুস্থ বর। আশা এবার রেগে বলল, আমাকে ছাড়ো তানিম, তুমি বারবার ভুলে যাচ্ছ আমি কার স্ত্রী। ছেড়ে দিব নাকি? সত্যিই ছেড়ে দিব? তানিম ভ্রু বাঁকিয়ে বলল। আশা কড়া চোখে তাকালো। তানিম এবার হাসলো, বলল, ঠিক আছে, আপনার কথাই সই, আমি ছেড়ে দিচ্ছি। কথাটা বলে তানিম আচমকা আশাকে পিছন ফিরিয়ে ধাক্কা দিয়ে দিঘির জলে রীতিমতো ছুঁড়ে ফেলে দিল। আশা জোরে চিৎকার করে উঠে পানিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে দিঘির পানি হয়ে উঠল অশান্ত। ঢেউয়ের ওপর ঢেউ খেলে গেল পানিতে। আশা সাঁতার জানে না। ও বারবার বারবার মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করছে, ডাকছে, অনিরূপ আপা, বাঁচাও আমাকে, বাঁচাও। তানিম হাসছে। আশার ওপর আবারও তানিমের দিকে ফিরে বাঁচার জন্য গিরগিরাতে লাগলো। তানিম, তা আমার বাচ্চাটা ঘরে একা একা। অনিরূপ সবে বাড়ি ফিরেছে, আজও ঢাকার বাইরে ছিল। ফোনে চার্জও অনিরূপ বাড়ি এসে ফোন চার্জে লাগালো। আশা কোথায়? নিধির ঘর থেকে বাবুর কান্নার আওয়াজ পেলে ও ঘরে গেল অনিরূপ। নিধি বাবুকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। অনিরূপ নিধির কল থেকে বাবুকে কোলে নিল। নিধি চোখের সামনে সম্পূর্ণ সুস্থ অনিরূপকে দেখে ভীষণ অবাক হলো। জিজ্ঞেস করলো, ভাইয়া আপনার না গুলি লেগেছে? কি বলছো এসব? আমার গুলি কখন লাগলো? নিধি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, ভারী পেট নিয়ে অশান্ত হয়ে বলল, ভাইয়া আশাকে কে যেন কল করে বলেছে আপনার নাকি গুলি লেগেছে, আপনি হাসপাতালে ভর্তি। তাই তো ও আমার হাতে আনিশাকে দিয়ে ছুটতে ছুটতে বেরিয়ে গেছে। আশার কি কোনো বিপদ? অনিরূপ থমকে গেল নিধির কথাগুলো শুনে। তাহলে আজ সকাল থেকে অনিরূপকে বিভিন্ন নাম্বার থেকে যেসব সতর্কা বার্তা দেওয়া হচ্ছিল, ওইগুলো তাহলে? অনিরূপ কিছুক্ষণ নিধির দিকে ভ্রু কুচকে তাকিয়ে পরপর মেঘে নিধির কোলে দিয়ে ছুটে গেল বাইরে। অনিরূপ আশাকে ডাকতে ডাকতে এগোচ্ছে। ও পাগলের মতো হাসপাতালের দিকে যাচ্ছে। হঠাৎ দিঘির ওপাশ থেকে আসার মতো কারো গলা যেন শুনতে পেল। সঙ্গে সঙ্গে ও দাঁড়িয়ে গেল। তারপর আবারও ছুটে গেল দিঘির ওদিকে। তানিম দাঁড়িয়েছিল পারে। অনিরূপকে আসতে দেখে ও সঙ্গে সঙ্গে লুকিয়ে গেল। অনিরূপের ডাক শুনে আশা বারবার মাথা তুলে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। পানি খেতে খেতে ওর সারা গা ফুলে গেছে। চোখের সামনে অস্পষ্টভাবে ভাসে অনিরূপের ওদিকে এগিয়ে আসছে। আশা ডাকার চেষ্টা করে অনিরূপকে, কিন্তু ওর গলা থেকে কোনো আওয়াজ আসছে না। ও জোরে জোরে ডাকছে, কেউ শুনতে না ও ডাক। অনিরূপ দিঘির পাড়ে আসার আগেই আশা নিতিয়ে যায়। পানি খেতে খেতে ধীরে ধীরে তলিয়ে গেল ওই পদ্ম দিঘির জলে।
অনিরূপ পাড়ে এসে থামে, স্থির চোখে জায়গাটা দেখে। জায়গাটা আজ বড্ড নীরব। অবরোধের জন্যে আজ এখানে কেউ নেই। অনিরূপ আর ভাবে না কিছুই, সে সঙ্গে সঙ্গে নেমে পড়ে দিঘির চরে। দিঘির পানিতে এন ভীষণ ঠান্ডা। সাঁতরে কিছুটা দূর যেতে পায়ে ধাক্কা খেলো কিছুর। কয়েকটা আঙ্গুলের মতো কিছু একটা যেন কাপড়ে ধরলো অনিরূপের পা। অনিরূপ ওটা কি দেখার জন্য দ্রুত ডুব দিল। একটা সাপ ঘুরছে অনিরূপের পায়ের কাছে। অনিরূপ আবারও ডুব দিল যাবে, তার আগেই তানিম পেছন থেকে ডেকে উঠল, এই অনি, পানিতে কি করিস তুই? অনিরূপ ডুব থেকে মাথা তুলল। তানিমকে একবার দেখেই ও অস্থির ভঙ্গিতে বলল, এখানে আসার কণ্ঠ শুনেছি আমি, আমার আশা। আরে, ভাবির মতো কাউকে দেখলাম মেন রোড দিয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। তাদের মধ্যে কি ঝগড়া হয়েছে আবার? অনিরূপ কথাটা শুনে আবার একবার জলের দিকে তাকালো। ওর চোখ যেন সরছেই না জল থেকে। আরও কিছুক্ষণ থাকতেই ইচ্ছে হচ্ছে এখানে, তবুও আশার সেফটির কথা ভেবে ও পানি থেকে উঠে গেল। কিন্তু বোকা অনিরূপ বুঝতেই পারল না ওটা সব ছিল না। আশার শেষ একবার বাঁচার জন্য আঙুল দিয়ে খামচায় ধরেছিল স্বামীর 2 পা। পুয়োর আশা শেষ অবধি ভেবেছিল ও বেঁচে যাবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আশার মৃত্যু ওভাবেই লেখা ছিল। অনিরূপ বুঝতেই পারল না যে যাকে ও পাগলের মতো খুঁজছে, অনিরূপ চাইলেই এখনো বাঁচাতে পারে ওকে। কিন্তু অনিরূপ তখন আশার নিরাপত্তার ব্যাপারটা অস্থির হয়ে গেছে। আশেপাশে অনিরূপের শত্রুর অভাব নেই, কখন কি ঘটে যায় তাইও ভেবেছে কেউ অনিরূপের সঙ্গে শত্রুতার রেশ ধরে আশার ক্ষতি করে না বসে। অনিরূপ তাই দেরি না করে পানি থেকে উঠে ভেজা কাপড়ে মেইন রোডের দিকে ছুটে। মেয়েটাকে পেলে অনিরূপ একবার কষে একটা থাপ্পড় বসাবে। এবার আর বউ ভালোবাসার ধার ধরবে না ও। কত বড় সাহস! অচেনা নাম্বার থেকে যে কেউ কল দিয়ে বললেই দৌড় লাগাতে হবে। অনিরূপ চলে যেতেই তানিম দিঘির পানির দিকে চেয়ে হো হো করে হেসে ওঠে। পুয়োর বউয়ের পুয়োর স্বামী পদ্ম দেখে ভেসে উঠেছে আরও একটি মেয়ের লাশ। লাশটির বয়স আনুমানিক 24-25-এর ঘরে। নারীর ব্যক্তিগত সম্পর্কে যা জানা গেছে তিনি বিবাহিত। হাজবেন্ডের নাম অনিরূপ শেখ জয়। তাদের একটি মেয়ে আছে 6 মাসের। তিনি ঢাকা শহরের ওয়েসিস হাসপাতাল এর সিইও উমেদ খান এর ঘরের বড় পুত্র বধূ। অবহেলায় টেবিলের ওপর পত্রিকার পড়ে আছে। অনিরূপ পাথরের মতো বসে আছে খাটিয়ার পাশে। খাটিয়াটা মৃত্যু আশার শরীরটাকে যে গিলে ফেলছে চাইছে। এই খাটিয়ায় শুয়ে থাকা আশাকে আজ চেনাই যাচ্ছে না। অনিরূপ লাশ শনাক্ত করেছে নাকফুল দেখে। নাকফুলটা অনিরূপ প্যারিস থেকে ফেরার সময় এনেছিল। এমন ডিজাইন বাংলাদেশে এখন অবধি পাওয়াই যায়নি কোথাও। আশার পুরো গা পানি খেয়ে ফুলে গেছে। অনেকক্ষণ পানিতে থাকায় কুঁচকে গেছে আশার যৌবনের শক্ত চামড়া। পুরো গা ফ্যাকাশে হয়ে গেছে। অনিরূপের পাশে নিধি কোলে নিয়ে বসে আছে অনিশাকে। অনিশা কাঁদছে। ঘরে এত মানুষের ভিড়ে ওর গরম লাগছে। ঘেমে যাওয়ায় নিধি জামা খুলে দিয়েছে অনিশার। এই ছোট্ট মেয়ে গরমে কাঁদছে, অথচ ও যে জীবনে কি হারিয়ে বসলো সেটা তো জানতেই পারলো না। এই ছোট্ট মেয়েটি বড় হয়ে সেদিন বুঝবে মা হারানোর কি রক্তচোষা শূন্যতা। অনুরূপ আশার ওই কুচকে ফুলে যাওয়া হাতটা ধরে বসে আছে। ওর চোখ দুটোও লাল, চোখে পানি নেই একদম। ও নির্জীব মানুষের মতো অপলক দেখছে তার সাথের বড় শখের মৃত বউটাকে। অনুরূপ কাঁদছে না দেখে ওয়াহিদা ছেলের বাহুতে কাছে থাপড়ে বসিয়ে ঝাঁকিয়েতে লাগলেন ছেলেকে। অনি, কাঁদো আব্বা, কেঁদে হালকা করো নিজেকে। অনি, এই অনি। অনুরূপ কথা বলে না। ও একটি পর পাথরের মতো শুধু একটু বলল, মা, ওটা সাপ ছিল না মা, ওটা আমার আশা ছিল, আমার আশা। বলতে বলতে মৃত আশার খাটিয়ায় মাথা ঠেকিয়ে অনুরূপ আচমকা হু হা করে কেঁদে ওঠে। আশেপাশে সবাই দেখে একজন শক্ত দেমাগী পুরুষের কি নির্মমভাবে ভেঙে পড়া, ভেঙে গুড়িয়ে চুর মিচুর হয়ে যাওয়া অনুরূপ আশার ফুলে যাওয়া ওই শরীরটা এবার চেপে ধরে চিৎকার করে কাঁদছে। বাবার কান্না দেখে অনিশা নিচে কান্না বন্ধ করে বড় বড় চোখে বাবাকে দেখছে। মেয়ের খাটিয়া চেপে ধরে চিৎকার করে কাঁদছেন
আব্দুর রহমান, তার ছোট্ট মেয়ে, তার ছোট্ট আম্মু। নিধি কোলে থাকা আশার শেষ চিহ্ন। ওই মেয়েকে বুকের সঙ্গে চেপে ধরে কেঁদে উঠছে। অরূপ পাশে বসে চোখের জল ফেলছে। ফাহিদা ছেলের হাতের টি শার্ট খামচে ধরে শব্দ করে ফুপিয়ে উঠছেন। পাশে উমায়েত। সবার চোখে আজ জল। শেখ বাড়ির এই সুন্দর সম্পর্কগুলো আজ একেবারেই শেষ, নিঃশ্বাস। এখন থেকে শেখ মহলে কেউ উৎসব উদযাপন করবে না। শেখ মহল অবশেষে পরিণত হলো ডেড হাউসে। অনিরূপের কান্না থামছেই না। ও আশাকে বুকের সঙ্গে চেপে ধরে পাগলের মতো ব্যবহার করছে। আশার নষ্ট হয়ে যাওয়া ওই মুখে পাগলের মতো চুমু খাচ্ছে আর বলছে, আমি তোমাকে এভাবে কেন হারিয়ে ফেললাম আশা? শোনা, ওঠো। আমাদের মেয়েটার কি হবে? আমাদের মেয়েকে নিয়ে আমাদের কত স্বপ্ন। আশা, শোনো তুমি, আমি তোমাকে হারিয়ে ফেললাম আশা। আমাকে এভাবে অপরাধ বোধে ডুবিয়ে তুমি এভাবে কেন চলে গেলে? আশা, আমাদের কি হবে? আমাদের মেয়ের এবার কি হবে? শোনো, প্লিজ ওঠো। আমি তোমাকে এইভাবে দেখতে পারছি না আশা, আমার আশা, আশা। অনিরূপ চিৎকার করে উঠছে আবার। অনিশা বাবার এমন চিৎকারে নিচে এবার গলা ফাটিয়ে কেঁদে ওঠে। অন্যবারের মতো এবার অনিরূপের কানে লাগে না মেয়ের কানা। ও নিজের মধ্যেই নেই। ও নেই নিজের মধ্যে। আর কি থেকে কি হয়ে গেল? অনিরূপের সোনার সংসারটা, সোনার বউ, সবটাই জলে ডুবে গেল। ওই দিঘির জল অনিরূপকে নিঃশেষ করে দিয়ে গেল। তারপর কেটে গেছে অনেকটা বছর। আজ আনিশাকে পাত্রপক্ষ দেখতে আসছে। অনিশা আজ সকাল থেকেই ঘরবন্দি হয়ে নিজের ঘরেই বসে আছে। অনিশাকে তৈরি করে দিচ্ছে নিধি অরূপের মেয়ে ধারা। অনিশা আয়নার সামনেই বসে আছে। ধারা অনিশার কপালে শেষ সাজ স্বরূপ টিপটা লাগিয়ে দিয়ে বলল, উফ আপু, তোকে এত জোশ লাগছে, আজ পাত্রের মাথা ঘোরাবে নির্ঘাত। অনিশা মলিন হাসলো। ও এসব সাজ ভালো লাগে না। আজ একদম কোথাও যেন কিছু একটা নেই। কি নেই? অনিশার মামামি তো নেই, কখনো ছিলই না অনিশার সাথে। ওদের সাজগুজুর মধ্যে নিধি খাবার নিয়ে রুমে এলো। অনিশাকে তৈরি দেখে নিধি হেসে অনিশার কানের পেছনে কাজল লাগিয়ে দিয়ে বলল, আমাদের সোনাটাকে তো আজ খুব সুন্দর লাগছে। গড ব্লেস ইউ মা। আনিশা শুনল, তারপর আচমকা জিজ্ঞেস করে বসে, ছোট মা, আমার মাম্মামকে বিয়ের দিন কেমন লেগেছিল? আমার মতোই নাকি এর চেয়েও বেশি সুন্দর অ্যান্ড প্রিটি লেগেছে? নিধি আনিশার মুখে এই কথা শুনে অবাক হলো। ধারা মায়ের দিকে একবার চেয়ে আবার বোনের দিকে তাকালো। নিধি এবার হাসলো। পেটের খাবার নিয়ে আনিশার পাশে এসে বসে বলল, আমার ছোট্ট বোন অনেক সুন্দর ছিল দেখতে, ঠিক আমার ছোট্ট মায়ের মতো। দেখি হা করো। খেতে খেতেই বলছে। আনিশা হাঁ করে। নিধি খাইয়ে দিতে দিতে বলল, আশা একদম জেদি প্রতিবাদী একরোখা মেয়ে ছিল। আমার ছোট মায়ের পুরো বিপরীত। ও কখনোই কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়তো না। তোমার পাপাকেও নাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতো রীতিমতো। তোমার পাপাকে তো বিয়ে করতে একদম রাজি ছিল না তোমার মাম্মা। তারপর কি যেন হলো, একদিন আশা রাজি হয়ে গেল তোমার পাপাকে বিয়ে করতে। বিয়ের দিন তোমার মাম্মাকে পরীর মতো দেখাচ্ছিল, একটা মলিন অনুজ্জ্বল পরী। তবে তোমার পাপা ছিলেন সুপারম্যান। সে ঠিকই ওই মলিন অনুজ্জ্বল পরীকেই জয় করে নিয়েছে। তোমার পাপা মাম্মার সুখের একটা সংসারও হয়েছিল। সেই সুখের সংসারে ভালোবাসা হয়ে এলে তুমি। দুজনের পুরো দুনিয়া সেদিন তোমাকে ঘিরেই বদলে গেল। দুজনের জান হয়ে গেলে তুমি। তারপর তাদের এই সুখের সংসারে এক ইবলিশের নজর পড়ল। ইবলিশ ওর বৃষ্টি থাবায় তছনছ করে দিল তাদের সুখের সংসার। পরী হারিয়ে গেল আকাশে। পরীর বেবি স্বামী সবাইকে ছেড়ে চলে গেল নিজের মতো করে। ওই ইবলিস কে ছিল ছোট মা? ওর কি শাস্তি হয়েছে? আনিশা এবার কাঁদো কাঁদো মুখে বলে উঠল। প্রতিবার একই গল্প শোনে আনিশা, প্রতিবারও একই প্রশ্ন করে। নিধি একই উত্তর দেয়, এবারেও তাই। ওই ইবলিশের শাস্তি হয়েছে মা, কঠোর শাস্তি। মৃত্যুর সময় ওর মুখটাও দেখার অবস্থা ছিল না। ভীষণ বর্বর ভাবে মৃত্যু হয়েছিল ইবলিশের। আনিশার অবাক গলা। কে মেরেছিল ওই ইবলিসকে? তানিমকে মেরেও তোমার কেন শান্তি হচ্ছে না ভাই? অরূপ অনিরূপের কাঁধে হাত রেখে অধৈর্যে ভঙ্গিতে বলে উঠল। অনিরূপ বড় বড় শ্বাস ফেলে দুই হাতে নিজের মুখটা চেপে ধরে বলল, আমি ওপারে আশাকে নিজের মুখটা দেখাতে পারবো না অরূপ, কোনোদিনও না।
আমি ওকে শুরু থেকে ধোকা দিয়েছি। ওকে জাস্ট নিজের একটা গেম হিসেবে দেখেছে। ওর সঙ্গে বেইমানি করেছে। একটা বিশ্রী গেম খেলে ম্যানিপুলেট করে বিয়েটা করেছিলাম ওকে। সবকিছুর শাস্তি আমি এখন পাচ্ছি। অনিরূপ এবার থামি। ও মুখ তুলে অরূপের দিকে চায়। ওর অ্যাডাম অ্যাপেলস ফলে উঠে কান্না আটকানোর কারণে। অনিরূপ শ্বাস আটকিয়ে বলল, কিন্তু অরূপ, সবকিছুর পরে আমার ভালোবাসাটা খাঁটি ছিল। আমি আশাকে শেষ অবধি তার গেম হিসেবে দেখিনি। আমি ওকে ভালোবেসেছিলাম সত্যি সত্যি। কিন্তু আল্লাহ আমার সঙ্গে এটা কি করে ফেললেন অরূপ? অনিরূপের হাহাকার গলা, অরূপের চোখে জল। ও নিজেকে সামলিয়েতেই পারছে না আশার কথা উঠলে। অনিরূপ কি করে সামলায় নিজেকে? আমি কি এত শাস্তি এত ডিসার্ভ করি? হয়তো করি, কিন্তু শাস্তিটা আমাকে আমার কলেজকে খুন করে কেন দেওয়া হলো? আমি নিশ্চয় এত বিশাল শাস্তি ডিসার্ভ করি না। আমাকে মেরে ফেলতেন উনি? আমার আশাকে কেন? আমার মেয়েটা আমার জন্য আজ মাহারা হয়ে গেল। ও বুঝলই না ওর মা ওকে কতটা ভালোবাসত। ও মায়ের মুখটা মনে রাখতে পারলো না। আজ আমার দোষে আমার নিষ্পাপ মেয়ে ভুগছে। কেন বলো তো? অনিরূপ কথাটা বলতে বলতে কান্না আটকে রেখেছে, যার দরুন শ্বাস কষ্ট শুরু হয়ে গেল ওর। অরূপ দ্রুত ইনহেলার এগিয়ে দিল ভাইয়ের দিকে। অনিরূপ ইনহেলার টানলো। ভাই, আজ এসব ভেবে আর মন খারাপ করিস না। আজ আনিশার জন্য কত বড় দিন। একটু স্বাভাবিক হ ভাই। মেয়েটার কথা একটু ভাব। ও তোকে এভাবে দেখলে ভালো থাকবে আজ? মেয়ের কথা ভেবে অনিরূপ এতকাল জীবিত আছে, না হলে আজকাল কে না মনের অসুখে সুসাইড করে। কিন্তু অনিরূপ তো আর স্বার্থপর হতে পারে না। মা নেই ওর মেয়ের। এখন যদি বাবাও ছেড়ে চলে যায়, ওর মেয়েটা কই যাবে? অনিরূপ স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আমি তৈরি হয়ে আসছি, তুই যা। অরূপ বেরিয়ে যাওয়ার সময় দেখে আনিশা দাঁড়িয়ে আছে। অরূপ আনিশার মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল। আনিশা শাড়ি গায়ে ঢুকে দেখে অনিরূপ চোখে জল মুছে লুকাচ্ছে। আনিশা ঠোঁট উল্টিয়ে বলল, এগেন পাপা, উফ, তুমিও না এখনো বাচ্চাদের মতো কাঁদো। আনিশা শাড়ির দিকে একবার চেয়ে খুশি খুশি ভাবে বলল, শাড়িতে তোমাকে বড় বড় দেখাচ্ছে আম্মু। এটা নাকি মাম্মার শাড়ি? ছোট মামাকে পরিয়ে দিয়েছে। আমাকে সত্যি ভালো লাগছে পাপা। অনিরূপ হাসে। আনিশা বলতে গেলে আশার কার্বন কপি। মেয়েকে দেখেই এই জন্যেই অনিরূপ আশার কষ্ট কিছুটা হলেও ভুলে থাকতে পারে। অনিরূপ হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আম্মু, তোমাকে আজ একদম তোমার মায়ের মতো দেখাচ্ছে। সো অ্যাডোরেবল অ্যান্ড টু মাচ বিউটিফুল। আনিশা হাসলো। তারপর আলমারি থেকে অনিরূপের জন্য স্যুট কোট বের করে দিয়ে বিছানায় রেখে বলল, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসো, রেডি হবে, গো কুইক। অনিরূপ হাসলো। একদম আসার মতো করেই কথা বলে মেয়েটা। অনিরূপ মেয়ের কথা মতো ফ্রেশ হয়ে এলো। তারপর অনিশা নিজে দাঁড়িয়ে থেকে অনিরূপকে রেডি করিয়ে দিল। পাত্রপক্ষ চলে যেতেই অনিশা রেগে মেগে নিজের রুমে চলে এলো। বাড়ির বাকিরা অবাক হয়ে গেল শান্তশিষ্ট অনিশার এমন ব্যবহারে। অরূপ অনিরূপের দিকে তাকাতেই অনিরূপ ঢোক গিল। তারপর হেঁটে চলল মেয়ের ঘরের দিকে। অনিশা বারান্দায় দাঁড়িয়ে আছে। অনিরূপ গিয়ে ওর পাশেই দাঁড়ালো। অনিশা চোখে মুখে রাগ ভেসে উঠছে। অনিরূপ সেটা দেখে জিজ্ঞেস করলো, পাত্র পছন্দ হয়নি আম্মু? অনিশা রেগে তাকালো অনিরূপের দিকে। মারাত্মক লাল মুখ নিয়ে বলল, হি ইজ সাচ এ প্রাইভেট। পাপা আমাকে কি বলেছে জানো? আমি আমার বডি কাউন্ট কত, অ্যান্ড সে আমাকে একা পেয়ে আমার সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করেছে। তুমি এক্ষুনি এই বিয়েতে মানা করবে, রাইট নাও। অনিরূপ থমকে গেল। ও নির্জীব চোখে মেয়েকে দেখতে থাকলো। মনে পড়ে গেল নিজের অতীতের কিছু খারাপ স্মৃতি। অনিরূপ সঙ্গে সঙ্গে মেয়েকে বুকে টেনে নিল। মেয়ের চুলে হাত বুলিয়ে দিতে দিতে অস্থির ভঙ্গিতে বিড়বিড় করে বলল, না না, তোমার কপালে যেন আল্লাহ কোনো অনিরূপ না রাখে, কোনো অনিরূপ না রাখে। আমি তোমার মায়ের কোনো জবাব দিতে পারবো না। অনিরূপরা কখনো ভালো হয় না। অনিরূপরা ফিরে একটা মেয়ের লাইফ হলে ঝড় হয়ে আসে। অনিরূপরা ওই মেয়ের জীবন লণ্ডভণ্ড করে ফেলে। তোমার জীবনে আমি অনিরূপ চাই না। কখনো কোনো অনিরূপ আসুক, কখনো না, নেভার। অনিশা শোনে না বাবার বিড়বিড় করে বলা কথা।
ও বাবার বুকের সঙ্গে আদরে ভঙ্গিতে মিশে থাকে। কার্মা ইজ এ বিচ, কথাটা একদম সত্য। তুমি যার জীবনে ঝড় হবে, কার্মা তোমাকে সেই একই ঝড় ফিরিয়ে দিবে। কার্মা প্রতিশোধ নিতেই পছন্দ করে। কার্মা রুষ্ট হয়, ওর ওপর বিচার করে কারো সঙ্গে অবিচার হলে, কাউকে আশার মতোই গোড়া থেকে ভেঙে চুড়ে দিলে। নিজের সঙ্গে করা অন্যায় নরম স্বভাবের আশারা হয়তো ক্ষমা করে দিতে পারে, কিন্তু কার্মার মন পাথর। সে ক্ষমা করে না কখনোই, বরং ফিরিয়ে দেয় তার থেকেও দ্বিগুণ রূপে। কেউ কেউ কার্মার প্রতিশোধ দাঁত কামড়ে সহ্য করে ফেলে, তো কেউ বা অনিরূপের মতো বেঁচে থেকেও মরে যায়। ভিলেনদের হারাতে সব সময় হিরো কিন্তু আসে না, মাঝে মধ্যে কার্মার মতো কিছু নিজের এক থাবায় ভিলেনদের সম্পূর্ণ সাজানো গোছানো জীবন তছনছ করে ফেলে। কিন্তু এই শোধ প্রতিশোধের খেলায় মাঝ মধ্যে জড়ে যায় আশার মতো নিষ্পাপ কিছু জীবন, কিংবা জীবনে একা করে ফেলে অনিশার মতো নিষ্পাপ কিছু সন্তানদের। কর্মা বড়ই নিষ্ঠুর, বর্বর। অনুরূপদের উচিত সময় থাকতেই নিজেকে শুধরে ফেলা, না হলে আবারও কার্মা ইজ এ বিচ।